বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার বায়ে বসা আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বাংলাদেশের জাতীয় সংসদের আনুষ্ঠানিক বিরোধী দল এবং যারা সরকারেরও আনুষ্ঠানিকভাবে সরকারেরও অংশ, অর্থাৎ আধা সরকারি দল আধা বিরোধী দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা। আমার ডানে রয়েছেন নীলুফার চৌধুরী মনি, তিনি রাজপথের বিরোধী দল অর্থাৎ অনানুষ্ঠানিক বিরোধী দল, যাদের উত্তাপ এখন অনেকটা সীমিত পর্যায়ে, সেই অর্থে কোনো উত্তাপ রাজপথে লক্ষণীয় নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনার দল এখন একটা টালমাটাল অবস্থার মধ্যে আছে। আমরা যদি গণমাধ্যমের দিকে তাকাই তাহলে সেই চিত্রটা বেশ ভালোভাবে ফুটে ওঠে। একটা ত্রিমুখী দ্বন্দ্বের কথা বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে। কি অবস্থা আসলে দলের? আমি তো প্রায় ৩-৪ দিন ধরেই পার্টির অফিসে, চেয়ারম্যানের অফিসে এবং খুব অ্যাক্টিভলি যাচ্ছি এবং আমি কিন্তু কোনো দ্বন্দ্ব দেখতে পাচ্ছি না। এবং আমি আমার এলাকা সুন্দরগঞ্জে খুব ঘন ঘন যাই, উত্তরবঙ্গে যাই, জাতীয় ব্যাংকের ভোট ব্যাংক এলাকায় আমার যথেষ্ট পদচারণা হয়। আমি সেখানেও কোনো টালমাতাল কোনো দ্বন্দ্ব দেখতে পাচ্ছি না। দ্বন্দ্বটি আসলে পত্রিকার শিরোনামে আছে কিছুটা। শিরোনামটির একটি কারণ আছে, সেটি হচ্ছে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের দুজন প্রেসিডিয়াম সদস্যকে প্রেসিডিয়াম সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা পার্টির চেয়ারম্যান গত বুধবারে এবং সেটি পার্টির চেয়ারম্যান দিয়েছেন বাই ভার্চু অফ দ্য আর্টিকেল 39 অফ দ্য কনস্টিটিউশন, যেখানে তাকে বলা আছে তিনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। তো সেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে দুজন প্রেসিডিয়াম সদস্যের ভিতরে আউট অফ 35 বা 40 প্রেসিডিয়াম সদস্য। তো এটাতে দলের ভাঙন কিভাবে হবে, দল কিভাবে ভাঙলো, আমি তো এটার কোনো আলামত দেখতে পাচ্ছি না। আরেকটি বিষয় আপনি যেটি বলেছেন যে হ্যাঁ, ওই আমাদের ক্যাবিনেটে কয়েকজন মন্ত্রী আছে, এটা আমিও অনেকবার বলেছি যে ওয়েস্টমিনিস্টার মডেলের সাথে কনফিডেন্সিয়ালি কালেক্টিভিটি এই কনসেপশনগুলোর সাথে এটা কিছুটা ইনকনসিস্টেন্ট অবশ্যই। এবং কিছুদিন আগে কিন্তু পাবলিকলি ম্যাডাম রওশন এরশাদ এবং পার্টির চেয়ারম্যান দুজনই বলেছে যে নীতিগতভাবে তারা সিদ্ধান্ত যে এটি পরিবর্তন করতে হবে, কিন্তু টাইম কখন হবে না হবে, মোডাস অপারেন্ডি, এটা নিয়ে একটু হয়তো সময় লাগবে, এখনো সিদ্ধান্তটি চূড়ান্ত হয়নি। কিন্তু নীতিগতভাবে কিন্তু দুজনই বলেছেন যে না, আমাদের হয়তো মন্ত্রী থাকা ঠিক হবে না আমাদের সরকারের মধ্যে, কারণ এটা জনগণের মধ্যে আমাদের ইমপ্রেশনটা একটু খারাপ হয়। জাতীয় পার্টির সবচেয়ে বড় যে জিনিসটি এখন প্রয়োজন, একটি স্বতন্ত্র একটি অবকাঠামো দরকার। এখন যদি কোনো কারণে জনগণের কাছে মনে হয় যে কোনো কারণে যে ইট ইজ নাথিং বাট অ্যান এক্সটেনশন অফ আওয়ামী লীগ, ভার্টিক্যাল আর হরিজন্টাল, তাহলে কিন্তু সারা বাংলাদেশে যে অ্যান্টি আওয়ামী ওয়েভ চলছে অনেকদিন ক্ষমতা থাকার কারণে যেটি হয়েছে, তার প্রভাব জাতীয় পার্টিতে পড়বে এবং জাতীয় পার্টির ভোট ব্যাংকে কিছুটা ইম্প্যাক্ট ফেলবে। আর বিরোধী দল হতে গেলে অবশ্যই সরকার থেকে যত আলাদা থাকবো, যত গঠনমূলক সমালোচনা করব, তত আমরা কার্যকর বিরোধী দল হতে পারবো। 5 জানুয়ারি ইলেকশনটা যেটাই হোক, এটি একটা সুযোগ করে দিয়েছে জাতীয় পার্টিকে 1990 সালের পরে একটি বিরোধী দল হিসেবে আসার জন্য। তো এই সুযোগটাকে পরিপূর্ণভাবে কার্যকর করতে আমাদের পরিপূর্ণ বিরোধী দল হতে হবে, এটা আমি আমার ব্যক্তিগত মত মনে করি এবং পার্টির একটি বড় অংশ এটি মনে করে এবং পার্টির ভোট ব্যাংকও মনে করে সরকারের সাথে আমাদের কোনোভাবে আষ্টে পৃষ্ঠে জড়িত থাকলে এটি আমাদের পার্টির ক্ষতি হতে পারে। আওয়ামী লীগের সাথে আমাদের আগেও জোট হয়েছে, ভবিষ্যতেও হতে পারে। ইনফ্যাক্ট দেখা গিয়েছে বিএনপির সাথেই কখনো সেভাবে জোট হয়নি, সবসময় আওয়ামী লীগের সাথেই হয়েছে, একবার হয়েও হয়নি। হ্যাঁ, তো সেদিক থেকে তো একটা রাজনৈতিক ঐক্য থাকতে পারে, কিন্তু ভিজিবলি ঠিক মন্ত্রিসভার অংশ হয়ে গেলে এটি একটু আমার কাছে দৃষ্টিকটু মনে হয় এবং সংবিধানের সাথেও কিছুটা ইনকনসিস্টেন্সি মনে হয়। আরেকটি জিনিস হবে, যেমন আমাদের এখন এই আরেকটি ইস্যু আসছে, সেটি হচ্ছে আমাদের এই যে সংসদ বিচার বিভাগের ষোড়শ সংশোধনী নিয়ে, যদিও এটা থেকে পার্টি, আমরা এই প্রসঙ্গে আমরা একটু পরে আলোচনায় আসি। কিন্তু আপনি যেটি বলছেন যে এই যে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত হয়ে আছে, কখন হবে? আমরা এর আগে যখন মহাজোট সরকার, সেই সরকারের অংশীদার আপনাদের ছিলেন, আপনাদের দলের থেকে একজন মন্ত্রীও ছিল, আপনার দলের চেয়ারম্যান কিন্তু বহুবার বলেছেন যে সময় হলেই তিনি পদত্যাগ করবেন, তাকে পদত্যাগ করতে বলা হবে। কিন্তু 5 বছরে কিন্তু সময় একদিনের জন্য হয়নি, তাকে কিন্তু পদত্যাগ করতে হয়নি, পুরো টার্মটাই কিন্তু আপনাদের অংশীদারিত্ব ছিল। আর আরেকটি প্রশ্ন, আপনি বলেছেন যে সেই অর্থে আপনি কোনো বিরোধিতা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে হোসেন মোহাম্মদ এরশাদ, রওশন এরশাদের মধ্যে এক ধরনের টানাপোড়েন, সেটি 5 জানুয়ারি নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে। হোসেন মোহাম্মদ এরশাদকে দলের নেতাকর্মীদের সামনে বক্তৃতা করতে দেখেছি যে সংসদ সদস্যদের পদত্যাগ করবার কথা তিনি একবার বলেছিলেন। আমরা দেখেছি দলের তার উপস্থিতিতে জিয়াউদ্দিন বাবলু
মঞ্চ ছেড়ে গেছেন জিএম কাদেরের বক্তৃতার প্রেক্ষিতে। আমরা দেখছি যে কাজী ফিরোজ রশিদ থেকে ঢাকা মহানগরের একাংশের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখলাম যে তাকে উপনেতা করা হচ্ছে সংসদীয় দলের সভায়, শেষ পর্যন্ত হচ্ছে না, সেটি নিয়েও এক ধরনের টানাপোড়েনের কথা জানি। মশিউর রহমান রাঙা, তাজুল ইসলাম চৌধুরী তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা তো হোসেন মোহাম্মদ এরশাদ সম্পর্কে নানা কথা বিভিন্ন সময় বলেছেন, আগেও বলেছেন, এখনো বলছেন। তো বিরোধ নেই আপনি বলছেন? না, বিরোধ নেই বলছি এই কারণে যে একটি পার্টি চালাতে গেলে ডিসিশন মেকিং এ কখনো কখনো এরকম দুই পক্ষের সিদ্ধান্ত হতেই পারে। এটা আওয়ামী লীগে হয়। আওয়ামী লীগকে অব্যাহতি দিচ্ছে না কাদের সিদ্দিকী, যাকে সবাই বঙ্গবীর বলেন, এবং উনি তো এখন পার্টিতে নেই। এবং তারপরে তো ওনার মিছিলের মধ্যে দেখা গেছে ইট ছুঁড়ে মারা হয়েছে, পুলিশ লাঠিচার্জ করেছে টাঙ্গাইলে। বি চৌধুরী, যিনি বিএনপির রাষ্ট্রপতি থাকা অবস্থায় তাকে রাষ্ট্রপতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, দল থেকে বের করে দেওয়া হয়েছে। পরে বাবা আর ছেলে মিলে মহাখালী রেল ক্রসিং এর মধ্যে বসেছিল, ছাত্র দল ইট ছুঁড়ে মেরেছে। তো কোন দলে এটা হয় না? সব দলেই এটি হয়। কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি, পার্টির ভাঙন বলতে যেটি কোথায়, পার্টির দুভাগ হয়ে যাচ্ছে, তিন ভাগ হয়ে যাচ্ছে, এ ধরনের কোনো সম্ভাবনা আমি দেখছি না। আর সে সিদ্ধান্ত আপনি মনে করেন আপনার দলের চেয়ারম্যানের পুরো কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ রয়েছে? সেটা তো অবশ্যই আছে, ডেফিনেটলি। এখনো তিনটি পার্টির মধ্যে কিন্তু তার নিজের উপরে নিজের নিয়ন্ত্রণটা আছে কিনা? আমি তিনটি পার্টির সাথে জাতীয় আমি বলছি যে ওনার, আপনার চেয়ারম্যানের নিজের প্রতি নিজের নিয়ন্ত্রণটা আছে কিনা? আমাদের চেয়ারম্যান স্যারের একটি বড় গুণ হচ্ছে উনি অনেক ক্ষেত্রে ক্ষমা করে দেন, মন নরম করে ফেলেন। এই ক্ষমা করার কারণে ওনার কিছুটা সিদ্ধান্ত যখন পরিবর্তন হয়, এটিকে আমরা অনেক সময় দেখি যে ফ্রিকেল মাইন্ড হিসাবে, অথবা মনে করি সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। তো আমি যেটি বলছিলাম যে তিনটি দলের মধ্যে জাতীয় পার্টির একটি পার্থক্য আছে। আওয়ামী লীগের মূল পুরোধা বঙ্গবন্ধু এখন জীবিত নেই, তার আদর্শে দলটি চলছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এখন বেঁচে নেই, কিন্তু দলটি তার আদর্শে চলছে। আমাদের দলের প্রতিষ্ঠাতা ফিলোসোফার কিং, যিনি এটিকে তৈরি করেছেন, যার আদর্শটি চলছে, উনি এখনো কিন্তু দলটি জীবিত আছেন এবং এখনো দলের চেয়ারম্যান হিসেবে অ্যাক্টিং আছেন। সেদিক থেকে তো দল ফাটল বা ওনার আনুগত্য ছেড়ে অন্য কোনো দল করার প্রশ্ন তো এখানে আসতেই পারে না। এর আগেও হয়েছে, এবং দুঃখজনক হলো আওয়ামী লীগ আসলেই কেন যেন এই জিনিসটি হয়। আনোয়ার হোসেন মঞ্জু দল ছেড়ে চলে গেছেন, নাজিউর রহমান মঞ্জু চলে গেছেন। তো ওনারা চলে গিয়ে কিন্তু কেউ জাতীয় পার্টিকে ভাঙতে পারেনি, নিজের একটি আসন ভিত্তিক দল করতে পেরেছে, একটি আসন ভিত্তিক। কিন্তু রওশনের সাথে সঙ্গে টানাপোড়েন, রওশনের সাথে ম্যাডামের সাথে ইব্রাহিম টিভিতে উনি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি যে কথাগুলো বলেছেন যে এরশাদ স্যার একজন ভালো হাজবেন্ড, দায়িত্ববান হাজবেন্ড, সে কথার মধ্যে কিন্তু আমি কোনো টানাপোড়েন দেখতে পাচ্ছি না। অথবা পার্টির চেয়ারম্যান রওশন এরশাদ ম্যাডাম হতে চাচ্ছেন, এমন কথা তো তিনি কখনো বলেননি। তো যদি উনি না বলে থাকেন, তাহলে দ্বন্দ্বটা কোথায়? আসবো আবার আপনার কাছে। নীলুফার চৌধুরী মনি বহুবার আন্দোলনের কথা বলেছেন। গত ঈদুল আজহার আগে বলেছিলেন আপনারা যে ঈদের পরে তীব্র আন্দোলন গড়ে তুলবেন। সেই ঈদ তো গেল, আরেক ঈদ সামনে। তো এরপরে কি পরের ঈদের পরে তীব্র গণ আন্দোলন, নাকি অন্যদের উপরে ভরসা করে আছেন যে অন্যরা কেউ কিছু করে দিবে আপনাদেরকে, তারপরে আপনারা এমপি হবেন, মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হবেন, বা আরো কিছু যারা হওয়ার আছে? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন প্রত্যেককে। কারণ আপনাদের এই আন্দোলন খেলায় বা আন্দোলন খেলা এই কারণে বলছি যে আপনারাই এটিকে একটা সীমারেখা এক সময় টেনে দিয়েছেন, বা পজ দিয়েছেন, বা থামিয়ে দিয়েছেন। বহু মানুষ কিন্তু জীবন দিয়েছে, দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়েছে একটা সময়। এটি একটা সফলতার দিকে গেলে হয়তো চিত্রটা অন্যরকম হতো, কিন্তু কেন আপনারা আন্দোলন করলেন আর কেন সেটি বন্ধ করলেন, সেটি কিন্তু মানুষের কাছে এখন বোধগম্য নয় অনেকের কাছেই। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় আপনার প্রশ্ন আপাতত প্রাইমারি শেষ হয়েছে। আন্দোলন আমরা করেছি, সরকারের এমন একটা জনপ্রিয় ইস্যু নিয়ে আন্দোলন করেছি যে নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে বিএনপি যে ভয়টা পাচ্ছিল শুরু থেকেই, সেটাই হয়েছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যা ঘটনা বাংলাদেশে ঘটানো হয়েছে, সেটা ইতিহাসের ন্যাক্কারজনক একটা জঘন্যতম ইতিহাস। সেইখানটাকে কেন্দ্র করে আন্দোলন হয়েছে। আপনার কথা প্রায়ই ঠিক যে বহু জীবন চলে গিয়েছে, বহু অর্থনৈতিক নষ্ট হয়েছে। হওয়ার পরে কিন্তু আমরা আন্দোলনে একটা রেজাল্টও পেয়েছি। রেজাল্টটা যেমন ধরেন যে আমরা জনগণ ভোট দিতে যায়নি, 3% লোক ভোট দেয় নাই। ভোট কেন্দ্রগুলোতে কুকুর বিড়াল শুয়ে বসে ঘুমিয়ে থেকেছে, আমরা দেখেছি। 3 দিন পরে ভোটের রেজাল্ট হয়েছে। ভোটের রেজাল্টের 3 দিন পর হওয়ার কথা না, এত টেলিভিশন, এত পত্রিকা, এত মানুষ, এত নির্বাচন কমিশন, তো তারপরেও 3 দিন পর দিয়েছে গভর্নমেন্ট এখানে একটা ছলচাতুরি করে। মানে আপনাদের আন্দোলনের যে নমুনা লক্ষণ, তাতে করে আপনি বললেন না 3% ভোট দেয়নি, এটা কিন্তু এস্টাবলিশড হবে না। এস্টাবলিশ কিন্তু ধীরে ধীরে হচ্ছে শতকরা 40% মানুষ ভোট দিয়েছে। আমি এটাই বলছি যে 3 দিনে তারা যে কাজটা করেছে, 3 দিনে যে কাজটা করেছে, তারা 40% বানিয়েছে এবং 154টা সিট নির্বাচনবিহীন
জনপ্রতিনিধিবিহীন জনপ্রতিনিধিত্ব করছে। এইসবের পরে যখন দেখা গেল যে আসলে অনেক মানুষ হতাহত হওয়ার পরে বিএনপিরও তো কিছু রিয়েলাইজেশন আছে, একটা সরকার হয়েছে এবং এখন কিন্তু কথা হচ্ছে, যেমন ডক্টর কামাল হোসেন কয়েকদিন আগে বলেছেন যে 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা ছিল। আবার তারান ঘোষ উনিও বলেছেন যে এই নির্বাচনটাই ওই নির্বাচনটা আনার কথা ছিল, 11তম নির্বাচন নিয়ে কথা বলার কথা ছিল, যেটা থেকে আওয়ামী লীগ সরে এসেছে। ঠিক সেই জায়গাটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি 96-এ যে কাজটা করেছিলেন, ওনার ধারণা ছিল যে এইভাবে বোধহয় বর্তমান সরকারও এটা করবে, যে আইনটা পাশ করার জন্য তার আরেকটা নির্বাচন দিবে। এবং সেই সময় উনি দল গুছানোর জন্য, আমাদের বড় দল, আপনি জানেন বড় দলগুলোতে বড় বড় সমস্যা থেকেই যায়, সেইখানে মনে করেছেন উনি যে আন্দোলনে আমাদের কিছুটা যারা ঠিকমতো কাজ করে নাই, কেন করে নাই, এইটা রিয়েলাইজেশন করে উনি আবার দলের মধ্যে কিছুটা হাত দিয়েছিলেন। এবং আপনার কথা যেটা যে ঈদের পর বলেছে আন্দোলনের জন্য, আসলে একটা ঈদ থেকে আরেকটা ঈদের সময় সীমাটা এত বেশি কম যে দেখতে দেখতেই চলে যায়, এবং বিএনপি কিন্তু দল গুছাচ্ছে। এবং আমার মনে হয় যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিন করে নাই, আমি এটা আসলে কোনো নিজের ফয়দা নেওয়ার জন্য বলছি না, মিন করে নাই যে রোজার ঈদের পরে বা একটা ঈদ থেকে এই ঈদটার সময়সীমা যেটা সেটা, যে ঈদটা হতে পারে যে ঈদুল আজহার পরে ঈদুল ফিতরের পরে ঈদুল আজহা একদম 1.5 মাসের মধ্যে আরেকটা ঈদ চলে আসে, 2.5 মাসের মধ্যে তো ওই 15 দিন আগে পরে আসলে কিছু হয় না জিলুর ভাই। তো সেই হিসেবে আমার মনে হয় যে যেভাবে গুছানো হচ্ছে, কুরবানি ঈদের পরে অবশ্যই একটা বড় ধরনের একটা আন্দোলন আমার মনে হয় ইনশাল্লাহ আমরা করতে পারবো। এবং এখন দেশের যে সিচুয়েশন, মানে অপ্রয়োজনীয় আন্দোলন করে একটা সাফারিংস এর মধ্যে যেতে চায় না, দেখতে চায় না এমন কোন আন্দোলন যেটি কিন্তু আন্দোলন যে অপ্রয়োজনীয় না, এটা আমার মনে হয় আপনার চেয়ে ভালো কেউ জানে না। কারণ যে সরকার এইভাবে অবৈধভাবে টিকে থাকার জন্য অবৈধভাবে পাশ করে অবৈধভাবে একটা দেশে, আপনি যে কথাটা ওনাকে বলছিলেন, জাতীয় পার্টি বিরোধী দল, এখন আমরা যেহেতু ইলেকশন করিনি, একটা প্রধান বিরোধী দল যারা সংসদে প্রিজাইড করছে, তাদের ওখানে মন্ত্রী আছে, মন্ত্রিত্ব করছে, সরকারের সাথে গলা মিলাচ্ছে। এবং আপনি দেখেন যে আজকে 2-3 দিন যাবত জাতীয় পার্টির চরম তার টানাপোড়েন যেটা যাচ্ছে, দুই পক্ষই কিন্তু বর্তমান সরকারের কাছে বিচার দিচ্ছে, বর্তমান প্রধানমন্ত্রীর কাছে বিচার দিচ্ছে। এর হেতু কিন্তু আমরা কিছু বুঝি না, তারা মনে করছে এখনো তারা তাদের 14 দলের মধ্যেই আছে, আবার বিরোধী দলের রোল প্লে করছে। তো এইটা যে একটা জগা খিচুড়ি মার্কা বর্তমান দেশটায় পরিণত হয়েছে, এটা কিন্তু এই যে জাতীয় পার্টির এই অবস্থা দেখলেই বোঝা যায়। একটা টেলিভিশনে 2 বার আমি মশিউর রহমান রাঙার সাক্ষাৎকার দেখলাম। একবার উনি বললেন যে হ্যাঁ আমি শুনলাম আমাকে প্রেসিডিয়াম পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আবার কিছুক্ষণ পরে আবার সরজমিনে দেখে আবার ওনাকে প্রশ্ন করলেন, বললেন হ্যাঁ আমি এখন শুনলাম যে আমার সব সদস্য পদগুলো নেওয়া হয়েছে। তার মানে সব সদস্য পদগুলো কেড়ে নেওয়া মানে হচ্ছে বহিষ্কার। একটা সংসদ সদস্য এবং সে মন্ত্রী, রাইট নাও মন্ত্রী তার দল থেকে বহিষ্কৃত হচ্ছে। এবং আপনারা দেখেছেন কয়েকদিন আগে জাপানের প্রধানমন্ত্রী এসেছিল, সেইখানে বর্তমান বিরোধী দলের সরকারি বর্তমানের তথাকথিত বিরোধী দল হাজব্যান্ড ওয়াইফ ওনারা দুইজনই গেছেন, এবং প্রটোকল অনুযায়ী যেখানে বিরোধী দলের নেত্রী বা নেতাই কিন্তু প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারে, সেইখানে জনাব সাবেক প্রেসিডেন্ট উনি কিন্তু দেখা করতে পারেন নাই। এবং উনি এখন গতকালকে যেটা তাজুল ইসলাম সাহেব বলেছেন যে আসলে উনি বিরোধী দলীয় প্রধান হওয়ার জন্যই উনি এই কাজগুলো করছেন। এবং সেইখানে ডক্টর শিরিন শারমিনকে ওনারা এটার জন্য উপনেতা নিয়ে ফিরোজ সাহেবকে রোশন এরশাদ উপনেতার জন্য অ্যাপ্লাই করেছেন, এবং এরশাদ সাহেব জিয়াউদ্দিন বাবলুকে উপনেতা করার জন্য অ্যাপ্লাই করেছেন। এবং এরশাদ সাহেব তাদের দলের 20 ধারা অনুযায়ী 20 ধারায় কি কি প্রেসিডেন্টই একমাত্র, মানে দলের চেয়ারম্যানই একমাত্র পারেন, সর্বময় ক্ষমতার অধিকারী উনি নিয়োগ দিতে পারবেন, এটা দিয়ে স্পিকার মহোদয়কে লিখেছেন। লিখার পরে স্পিকার মহোদয় বলেছেন আমি সরজমিনে আপাতত স্টপ করে রাখছি। তো এই যে আওয়ামী লীগ, উনি একটা সত্য কথা বলেছেন যে আওয়ামী লীগ আসলে কেন জানি এমন হয়, কারণ আওয়ামী লীগ কখনো জাতীয় পার্টিকে, বিএনপিকেই স্বীকৃতি দিতে চায় না, তারা জাতীয় পার্টিকে মনে করে যে তাদের নিজস্ব দল। এটা কিন্তু আজকে থেকে না, সেই 1988 সালে যখন লালদিঘির ময়দানে, যখন 86 সালে যখন বলেছিল যে ইলেকশন করবে সে বেঈমান হবে জাতীয়, পরের দিনই নির্বাচনে তারা গেলেন আওয়ামী লীগ, আজকের যে সরকার, সেই তারও আগে থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হত্যাকাণ্ড থেকে তখন থেকে এই দুই দলকে, একটা দলই দুটো শাখা হয়ে কাজ করছে। এখন এটা প্রকট আকার ধারণ করছে, কারণ একটা দেশে বিরোধী দলবিহীন একটা দেশ চলতে পারে না। সেটার জন্য আপনিই বলবেন যে এই অবস্থায় আন্দোলন সমীচীন কি সমীচীন না।
আমি মনে করি অবশ্যই সমীচীন এবং আন্দোলন হওয়া উচিত, এবং জনগণ এই মুহূর্তেও জনগণ বিএনপির সাথে আছে। ব্যবসা পাটোয়ারি, আমি আসলে অন্য প্রসঙ্গে যেতাম, কিন্তু যেহেতু উনি কথা বলেছেন, আমার মনে হয় আপনি কিছু বলবেন নাকি আমি প্রশ্নে যাব? না, আমি বলছি। প্রথম হচ্ছে যেটি আপা বললেন যে আসলে কিছুটা জাতীয় পার্টির প্রতি অন্যায়ভাবেই বললেন। আসলে 5ই জানুয়ারি বা পরবর্তী যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এটার জন্য জাতীয় পার্টি কতটুকু দায়ী? এটা তো আওয়ামী লীগ বিএনপির ক্ষমতার দ্বন্দ্বের একটা আউটকাম। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় আসছে তারাও ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চেয়েছে, বিএনপি যতবার ক্ষমতায় আসছে তারাও দীর্ঘস্থায়ী করতে চলেছে। সিটি কর্পোরেশন ইলেকশনে 58% ভোট বিএনপি পাওয়ার পরও ইলেকশন করেনি। তাদের কাছে মনে হয়েছে ইলেকশন ছাড়াও সমস্যার সমাধান আমরা করতে পারবো, তারা পারেনি। এটা তাদের ব্যর্থতা, অ্যাবসলিউট ব্যর্থতা। জনগণের দায় নিচ্ছে না, জাতীয় পার্টিতে নেওয়ার প্রশ্নই আসে না। এখনো যে বিএনপির দিক নির্দেশনা রাইট ট্র্যাকে নাই, তার একটি উদাহরণ এই টকশোতেই আসে। জাতীয় পার্টিও তো একটা দোদুল্যমান অবস্থার মধ্যে ছিল, এবং একটা অংশ ছিল। নির্বাচন এখন যেমন আধা বিরোধী দল আধা সরকারের, নির্বাচনও তো অর্ধেক নির্বাচন করেছে, অর্ধেক করেনি। একটা অংশ করেনি, একটা অংশ করেছে, একটা অংশ করেনি, এটা সত্য। এবং এখনো আমি বলবো ভোট ব্যাক অংশের প্রতিনিধিরা খুব কমই ইলেকশন করেছে। তো এখানে যে এবং আপনাদের চেয়ারম্যান, আমি একটু ইন্টারাপ্ট করি, যে উনি বলেছেন যে আমাকে থুথু দিবেন যদি আমি ইলেকশন করি জনগণের কাছে, এবং বলেছেন যে আমাকে আটকে রেখে হসপিটালে ইলেকশন করেছে, সো দ্যাট এই ইলেকশনের কৃতিত্ব অন্তত জাতীয় পার্টি নিতে পারে না। সেটা নিচ্ছে না, জাতীয় পার্টি নিচ্ছে না, আপনারা দিচ্ছেন। এখন যে এই যে আজকে আপনি কথা বলার ক্ষেত্রে সরকারি দলকে সমালোচনা না করে জাতীয় পার্টিকে সমালোচনা করছেন, এতেই বা বিএনপির লাভ কি হচ্ছে আমি বুঝতেছি না। কারণ আপনি যদি সমাধান করতে চান তাহলে আপনাকে সবাইকে একটা প্ল্যাটফর্মে আনতে হবে। আপনি যদি অতিরিক্ত এনিমি জাতীয় পার্টিকে কাছে টেনে নিতে হবে, কাছে টেনে নেওয়ার চেষ্টা করতে হবে, হবে কিনা আমি জানি না। কিন্তু যদি চেষ্টা না থাকে তাহলে তো বিএনপি একা কোনো সমস্যাই সমাধান করতে পারবে না। এটা তো দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে। মানে 20 দল করেও পারেনি, কারণ 20 দল টিকিয়ে রাখতে পারেনি। 200 দল করলেও হবে না, 20 দলও টিকিয়ে রাখতে পারেনি। আপনার কথা শুনবো। আপনার একটা প্রশ্ন ছিল, কি যেন বলছি না, আমি যেটি জানতে চাইছিলাম যে ষোড়শ সংশোধনী বিল নিয়ে আপনি কথা বলতে চাইছিলেন, একজন আইনজীবী হিসেবেও আপনার মতামতটা আমি শুনতে চাইবো যে এই বিলটিকে আপনি কিভাবে দেখেন। কিন্তু সেই সঙ্গে সাপ্লিমেন্টারি প্রশ্ন যেটা আমি করতে চাই সেটি হচ্ছে যে আপনার দলের অবস্থান আসলে এই বিল পাশ করবার সময় কি হবে? যদিও বলা হয়েছে যে আমরা এটির বিরোধিতা করব, কিন্তু কৌতূহল এই জায়গায় যে আপনার দলের যে 3 জন মন্ত্রী আছেন তারা তো সরকারের, তারা এই বিলের বিরুদ্ধে কিভাবে ভোট দেবেন? আমি আসলে প্রথমে যখন এটি এনেছিলাম এটাই বলতে চাচ্ছিলাম যে এখানেই সমস্যাটা শুরু হতো। যদি এই বিলের বিরোধিতা জাতীয় পার্টি করে, তাহলে ওই 3 জন মন্ত্রী যদি জাতীয় পার্টির পক্ষে ভোট না দেয়, তাহলে ফ্লোর ক্রসিং এ আর্টিকেল 70 অনুযায়ী ওনাদের সদস্যপদ বাতিল হয়ে যাবে। আবার যদি ওনারা সরকারের পক্ষে ভোট না দেয়, তাহলে ক্যাবিনেট ফরমেট গভর্নমেন্টের যে কালেক্টিভিটি আছে, অর্থাৎ প্রত্যেকটা মিনিস্টার ইনক্লুডিং প্রাইম মিনিস্টার এক সুরে কথা বলতে হবে। তারা পাবলিকলি এবং সংসদে কখনো ডিফার করতে পারবে না। ডিফার করলেই সাথে সাথে মন্ত্রিত্ব চলে যাবে। এই কনফ্লিক্টিং সিচুয়েশনটা তখন কিভাবে সমাধান হবে আমি এটা সত্যি জানি না, কারণ এরকম সিচুয়েশন পৃথিবীতে হয়নি। আপনি কি নিশ্চিত যে আপনার দল শেষ পর্যন্ত এই বিলের বিরোধিতা করবে? এখন শেষ পর্যন্ত করবে কিনা এটা আমি বলতে পারছি না। এর কারণ হচ্ছে আমি একজন এমপি না এই মুহূর্তে, এবং যতটুকু আমি পত্রিকা মারফত জানতে পেরেছি যে সংসদীয় কমিটির মিটিং এ এটা বিরোধিতা না করার একটা সিদ্ধান্ত হয়েছিল। তো এটা চূড়ান্ত কিনা বিরোধিতা না করার, হ্যাঁ, বিরোধিতা করলে ডেফিনেটলি তখন এই সিচুয়েশনটা কিভাবে ডিল হতে পারে। অ্যাডভাইজার, আপনি চেয়ারম্যানের অবস্থান কি জানেন? আমি অবশ্যই তিনি একজন সংসদ সদস্য, তিনি একজন সংসদ সদস্য। তার সাথে আমি যেটুকু অনুভব করি একজন আইনজীবী হিসাবে, একজন ব্যারিস্টার হিসাবে, জাতীয় পার্টির একটা গৌরবময় দিক আছে। তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি সময় জুডিশিয়ারিতে একটা ঘটনা ছাড়া আর কোনো ইন্টারফারেন্স হয়নি। সেটা হচ্ছে জাস্টিস কামাল উদ্দিন সাহেবের সময় জাস্টিসদের বয়স কমানো। এছাড়া 8 বছরে কিন্তু আরেকটি ইন্টারফারেন্সের ঘটনা ঘটেনি। এটা আমাদের একটি গৌরব। প্রথম ইন্টারফারেন্স কিছুটা করলো 94-এ, এরপরে 2001-2 সালেও হয়েছে, আর এরপরে তো অসংখ্য ইন্টারফারেন্স ঘটনা ঘটেছে, নিয়োগ থেকে শুরু করে সবকিছুতেই। সর্বশেষ যেটি কফিন বলা হচ্ছে বিএনপির, মানে কফিনের লাস্ট ব্রেক বলা হচ্ছে বিএনপির তরফ থেকে, এটি হচ্ছে এই অ্যামেন্ডমেন্টটা। দুটি দেশ, ভারত এবং বাংলাদেশ, এই দুটি দেশের যদি বিচার বিভাগের ইতিহাস দেখেন, যখনই কেউ জুডিশিয়ারি অথবা পলিটিক্যাল ইনস্টিটিউশনে হাত দিয়েছে তখনই দেশ দুটো ক্রাইসিসে পড়েছে। পাকিস্তানেও একই কথা। জওহরলাল নেহরু যতদিন ছিলেন ভারতের প্রাইম মিনিস্টার, উনি কোনো ইনস্টিটিউশনে হাত দেননি। নিয়োগের ক্ষেত্রে চিফ জাস্টিস যা বলতো উনি সেটাই ইমপ্লিমেন্ট করতেন 9 আউট অফ 10 কেসে। ওনার মেয়ে ইন্দিরা গান্ধী আসার পরে 3 জন বিচারপতিকে সুপারসেট করেছিল, হেজ, শীতল অ্যান্ড গ্রোভার, এবং এর ফলশ্রুতিতে 4 জন বিচারপতি পরদিন পদত্যাগ করেন। জাস্টিস খান্নাকে সুপারসিট করে চিফ জাস্টিস করা হয় ওনার অনুগত একজনকে, জাস্টিস খান্নাও পদত্যাগ করেন। যে কারণে কিছুদিনের মধ্যেই ভারতে ইমার্জেন্সি আসে, এবং একটা দীর্ঘ পিরিয়ড কিন্তু ইমার্জেন্সি ছিল ভারতে। ওই জায়গাটাই 1974 থেকে কালিমাময় অধ্যায়টা ওইটুকুই।
সেই সময় একটা জিনিস ছিল, সুধী সমাজ এবং জার্নালিস্ট সমাজ তারা জুডিশিয়ারিকে এত ওভারওয়েলমিং সাপোর্ট দিত যে গভর্নমেন্ট এই কাজগুলো করলেও তার ভোটের পপুলারিটি একদম কমে যেত। বিচারপতি খান্নাকে যখন সুপারসিড করা হলো, খান্না এত বেশি পপুলার হয়ে গেল যে পরবর্তীতে তাকে রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন করার আহ্বান করা হলো এবং করেছিলেন। এখন আমরা দেখছি ভারতেও কিছুদিন আগে জাস্টিস সুব্রমণিয়ামের রেকমেন্ডেশন, তার নিয়োগের রেকমেন্ডেশন মোদী সরকার রিফিউজ করে দেয়, ডিসপাইট চিফ জাস্টিসের ইয়ে থাকা সত্ত্বেও। এরপরে যে কলিসিয়াম সিস্টেমে ওখানে জাস্টিস নিয়োগ হতো সেটাও বাতিল করে নতুন একটি সিস্টেম করা হলো যেখানে জুডিশিয়ারি থেকে পলিটিক্যাল এক্সিকিউটিভের প্রাধান্য থাকবে। বাংলাদেশে এই কিছুদিন আগেই বিচারপতি এবিএম আলতাফের নিয়োগের ব্যাপারে, কনফার্মেশনের ব্যাপারে যদিও রাষ্ট্রপতির সুপারিশ ছিল, প্রধান বিচারপতির রিকমেন্ডেশন ছিল, তারপরে তাকে করা হয় না, যেটি 10 জাজেস কেসের পরিপন্থী। কিন্তু এই দুটি ঘটনা বাংলাদেশে ঘটলো, ওটি একটি, আরেকটি হচ্ছে এই অ্যামেন্ডমেন্ট। আর ভারতও দুটি ঘটনা ঘটলো। এই দুটি ঘটনা নিয়ে আমি সুধী সমাজের খুব একটা অ্যাক্টিভ প্রোটেস্ট দেখতে পেলাম না দুই দেশেই কিন্তু। অর্থাৎ সুধী সমাজ, মিডিয়া, পলিটিক্যাল পার্টিগুলো এটাকে জুডিশিয়ারির প্রবলেম হিসেবেই দেখছে, এটিকে তারা ইনভলভ হতে চাচ্ছে না। ভারতও তাই হচ্ছে। কেন এই রোলটা? সেটি কেন আপনার কাছে মনে হচ্ছে? মিডিয়াতে তো আলোচনা করছে, আমরা তো প্রতিদিনই প্রায় আলোচনা হচ্ছে, কিন্তু জিনিসটা আলোচনার পর্যায়ে আছে, মানে অ্যাট লিস্ট সাংবাদিকরা আর কি করবে, গণমাধ্যম কি রাজপথে নামবে? রাজপথে নামবে না, ঠিক অ্যাক্টিভ প্রোটেস্ট যেটা করতে পারতো সেটা হচ্ছে না। গণমাধ্যম তার ভিউ দিচ্ছে, ইনফরমেশনটা প্রচার করছে, অপিনিয়ন দিচ্ছে না। বাংলাদেশের সব সাংবাদিক তো একসুরে বলছে না যে আইনটা করা যাবে না, কোনোদিনই বলবে না, এটা একটি সমস্যা। আইনজীবীরা তাও কিছুটা একমত হয়েছে। তো এটির ফলে যেটি হচ্ছে যে জুডিশিয়ারির যে ডেমিগড একটা ইমেজ ছিল, যে যখন আমাদের সবকিছু ফেল করবে জুডিশিয়ারি আমাদেরকে কন্ট্রোল করবে, ঠিক করবে সবগুলা, অর্থাৎ সেই ইমেজ থেকে জুডিশিয়ারি কিন্তু সরে আসছে। অর্থাৎ জনগণের কাছে জুডিশিয়ারি ভারতে এখন আর ডেমিগজ ইমেজটা রাখতে পারছে না। মোদী সরকারের ক্যারিশমা এই মুহূর্তে ভারতে জুডিশিয়ারির থেকে অনেক বেশি, যে কারণে তারা মোদির উপর আস্থা রাখতে পারছে, এবং মোদি যদি জুডিশিয়ারিতে ইন্টারফারেন্স করে সেটাকে তারা কোনো ক্ষতিকর হিসেবে দেখছে না। তো ভারতের জন্য এটা কিছুটা তাও কার্যকর হতে পারে। কিন্তু বাংলাদেশের এই প্রেক্ষাপটে, এই সিচুয়েশনে 5ই জানুয়ারির খুব অল্প সংখ্যক ভোট নিয়ে ক্ষমতায় আসা এই সরকার যদি এই জুডিশিয়ারির এই বিষয়টা ইন্টারফেয়ার করে এবং এই সংশোধনীটা পাশ হয়ে যায়, যেটি মনে হচ্ছে পাশ হয়ে যাবে, এটি একটি সিরিয়াস ব্যালেন্স অফ পাওয়ারে গিয়ে এফেক্ট করবে। অর্থাৎ দেখা যাবে প্রাইম মিনিস্টার একই সাথে সবচেয়ে সরকারি দলের উনি প্রধান নেতা, উনি সংসদের নেতা, উনি প্রধানমন্ত্রী, এবং জুডিশিয়ারিকে ইমপিচ করার ক্ষমতা প্র্যাকটিক্যালি থ্রু সংসদ তার কাছেই থাকছে। আরেকটি বিষয় লক্ষ্য করেছেন যে কোনো বিল, এখানে সাবেক সংসদ সদস্য আছে, তিনি ভালো বলতে পারেন, স্থায়ী কমিটিতে গেলে সেটি বিশেষ ক্ষেত্রে এক্সপার্টদের অপিনিয়ন নেওয়া হয়, কিন্তু এক্ষেত্রে কোনো এক্সপার্টদের অপিনিয়ন নেওয়া হচ্ছে না, বলা হচ্ছে যে আইন করবার সময় নেওয়া হবে, এখন দরকার নেই। এটা হচ্ছে কি, সংসদীয় অ্যামেন্ডমেন্টটা হবে জেনাস, ওখানে যা থাকবে আইনে তো তার থেকে একটা অক্ষর ব্যত্যয় ঘটানো যাবে না, কারণ সংসদের সংবিধানটা হচ্ছে সুপ্রিম ল। তো ওখানে যদি মতামত না নেওয়া হয় তাহলে ওটার ভিত্তিতে যে আইনটা করা হবে ওটাতে মতামত নিয়ে যে খুব বেশি লাভ হবে এটা আমার মনে হয় না, প্রথম প্রশ্ন। দ্বিতীয় যে ব্যাপারটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যে বাংলাদেশে এখন যে জিনিসটি চলছে, এটিকে আমি সব জায়গাতেই বলি, এটাকে অমর্ত্য সেন বলছে ডিসকাশনলেস ইনজাস্টিস। পার্লামেন্ট একটা আইন করতে যাচ্ছে, সংশোধনী করতে যাচ্ছে, যেটি দ্বারা জুডিশিয়ারি এফেক্টেড হবে। এটার জন্য অবশ্যই দেশের জনগণের মতামত, জুডিশিয়ারির মতামত, আইনজীবীদের মতামত, ইভেন সমস্ত বিচারককে নিয়ে প্রাইম মিনিস্টার মিটিং করা উচিত, যে আমি একটা আইন করতে চাচ্ছি, একটা অ্যামেন্ডমেন্ট করতে চাচ্ছি, আপনাদের এই বিষয়ে কি মত। সেই ডিসকাশনলেস ইনজাস্টিস কিন্তু আমরা দেখছি সরকার কারোর সাথে এটাতে সংলাপের প্রয়োজনই মনে করছে না। অ্যামেন্ডমেন্ট হয়ে যাওয়ার পরে যে সংলাপ হবে সেটা তো অ্যামেন্ডমেন্টের বাইরে যেতে পারবে না, কারণ সংবিধানের বাইরে তো যাওয়ার সুযোগ থাকবে না। এটি হচ্ছে এটা সম্প্রচার নীতিমালার ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। সম্প্রচার নীতিমালা নিয়ে আমরা পরে কথা শুনি। নীলুফার চৌধুরী মনি, উনি যে কথাগুলো বললেন আমি অনেকটাই ওনার সাথে একমত, কিন্তু সেই সাথে আমি আরেকটু জুড়ে দিতে চাই যে এই বিলটা পাশ হলে যে আমাদের কতটা ক্ষতি হবে, কতটা ভয়াবহ ক্ষতি হবে, যেটা হলো যে সাংবিধানিক পদে সবাইকে সরাতে পারবে সরকার, নট অনলি বিচারপতি। এখানে একই এখানে দেয়াই আছে, ওখানে 118 সংবিধানের 5 অনুচ্ছেদে, যে শুধু বিচারপতি নয়, ইসি, দুদক, কমিশনার, পিএসসি চেয়ারম্যান, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, মহা হিসাব নিরীক্ষণদেরও একইভাবে ইমপিচমেন্ট না, জাস্ট অপসারণ করা, অভিশংসন আমরা হয়তো সুন্দর করে বলি যাতে জনগণ না বুঝে, কিন্তু সরাসরি এটা বরখাস্ত, অপসারণ। এখানে সংবিধানে 118(5) যেটা আছে, যে উপায়ে সুপ্রিম কোর্টের বিচারপতি অপসারিত হবেন সেইরূপ কারণ ও পদ্ধতি ব্যতীত কোনো কমিশনার অপসারিত হবেন না।
এবং 12 এখানে 2 অনুচ্ছেদে একই কথা বলা আছে যে মহা হিসাব নিরীক্ষক এবং 139-এর 2 অনুচ্ছেদে বলেছে একই কারণ ও পদ্ধতি ছাড়া সরকারি কর্ম কমিশনের কোনো সভাপতি বা অন্য কোনো সদস্য অপসারিত হবেন না। সেখানে আমরা কি দেখছি, এটা 72-এর 4 নভেম্বর এই অভিশংসন প্রথাটা সংবিধানে প্রতিস্থাপন হয়, কিন্তু জিল্লুর ভাই সেই সময়টা ওই 3 বছর আইন ছিল না, এটা শুধু সংবিধানেই হয়েছে, যে কারণে এটা আসলে ওইভাবে আসে নাই যে আইনটা যদি প্রতিষ্ঠিত না হয় ওইভাবে কার্যকরণ হয় নাই। কিন্তু এখন তো কার্যকরণ এত বেশি, আইন এটা সংশোধনের আগেই তো কার্যকরণ হচ্ছে, গভর্নমেন্ট যা চাচ্ছে এমনিই বিচারালয় তাই করছে। সেখানে এটা হওয়াতে তখন যে কি হবে এটা আসলে সত্যি এখানে একটা ভীতকর ব্যাপার, যে একটা গভর্নমেন্ট তার হাতে যদি আইন বিচার শাসন বিভাগ তিনটাই থাকে ওনার কথা মতো, তাহলে তো আর কিছু হয় না। আইন শাসন বিচার বিভাগ এই না থাকাতেই 5ই জানুয়ারি নির্বাচনে এই অবস্থা হয়েছে। তারপর থাকলে এই জায়গাটা আমি মনে করি যে যখন একটা ভীত সরকার ভীত সন্ত্রস্ত থাকে তখনই এই ধরনের আইন কানুন, এবং একটা মানুষ আমার মনে হয় যে চলে যাওয়ার জন্য তার একটা কারণ দরকার পড়ে। আপনি অনেকের মধ্যে এই প্রশ্নটা আছে যে যদি কোনো কারণে ঘটনাক্রমে বা দুর্ঘটনাক্রমে বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় আসে, আমি দুটোই বলেছি, ঘটনাক্রমে বা দুর্ঘটনাক্রমে, এখন আপনারা এই বিলের বিরোধিতা করছেন, তখন কি এই সংবিধান থেকে এই বিধানটি আপনারা বাতিল করবেন? আমি ভবিষ্যতের কথা তো আমি আসলে নীতি নির্ধারক না, বলতে পারবো না, কিন্তু আমি অতীতে ফিরে যেতে চাই। অতীতে যখন 72 থেকে 75 এই বিলটি ছিল, যখন আইন হয় নাই, পরবর্তীতে আরো 2 সরকার ছোট ছোট সরকার যাওয়ার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন আসলেন, তখন কিন্তু উনি প্রথম, আপনি জানেন কয়েকদিন যাবতই আপনার এখানে নিয়ে আলোচনা হচ্ছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই কিন্তু বিচারপতিদের এইটা যে সম্মানটা এইভাবে উনি নিজে না নিয়ে ওনাদের উপরই এটা ন্যস্ত করেছিলেন। এবং আমরা মনে করি যে প্রত্যেকটা মানুষের পৃথিবীতে বেঁচে থাকার সময় একটা শেষ আশ্রয়স্থল আছে, মৃত্যুর পরে কি হবে সেটা পরের জিনিস, কিন্তু পৃথিবীতে একটা শেষ আশ্রয়স্থল আছে। সেই শেষ আশ্রয়স্থলটা সবাই মনে করে যে বিচারপতি সেটা করবে। যে এখন যেটি আপনি বলছেন যে আপনি দলের নীতি নির্ধারক নন, ঠিক আছে, আমি আশা করি ইনশাআল্লাহ আমাদের লিডার যেহেতু করেছে। আপনার দল যদি বাতিল না করে, আপনি তো পলিটিক্সে নিশ্চয়ই অ্যাক্টিভ থাকবেন, আপনার অবস্থান কি হবে, ব্যক্তিগত অবস্থান? আমি জনগণের জন্য কাজ করতে পছন্দ করি এবং করিও, সেটা জনগণের জন্য কাজ করতে গিয়ে। তবে আমি একটা কথা এই বিষয়ে বলবেন যে আমি আপনাকে একটা কথা বলি, এটা আমি জনগণের পক্ষে যাবে। এই দেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে, এই দেশ স্বাধীন হওয়ার পরে যখন যে সরকার আসছে পরবর্তীগুলোতে, তখন ওই সুবিধাগুলো কিন্তু সব নিজেরা একটা সময় মতো রেখে দেন। যেমন গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আপনারা যদি চান হরতাল তুলে দিব, এটা এতদিন পরে, তারপরেও কিন্তু তুলবেও না, একটা কথার কথা বলেছেন। হয়তো কথার কথা উনি বলেননি, উনি ইঙ্গিত করেছেন হয়তো এরপরে সম্প্রচার নীতিমালা, এরপরে হরতাল বন্ধ করবেন, যদি হয় সম্প্রচার নীতিমালা, যদি হয়, এটি প্রধানমন্ত্রী আগে এক সময় বলেছিলেন, সেই সময়টা উনি কিন্তু ক্ষমতা ভোগ করে টরে তারপরে এখন এই কথাটা যে 42 পর্যন্ত স্বপ্ন দেখছেন, এখন হরতাল বন্ধ করবেন, এটা হলো আরেকটা নেগেটিভ পজিটিভ। আমি যেটা মনে করি যে এটা বিএনপি অবশ্যই করবে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর উনি চাইলে করতেও পারবেন। হ্যাঁ, ওনার তো এটা ছাড়া কোনো উপায় নেই এখন, কারণ চাইলে করতে পারবেন, উনি মাইট ইজ রাইটের সর্বশ্রেষ্ঠ জায়গায় বসে আছেন। প্রশ্ন করতে চাই, যেহেতু আপনি বলছেন জনগণের পক্ষে থাকবেন, পরিষ্কার করে বলেননি যে আপনার অবস্থান কি হবে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ব্যারিস্টার শামীমের কথা শুনলে সেটি মনে হয়েছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিল সংসদ উত্থাপিত হয়েছে, যেটি আসলে আপনার ভাষায় শেষ আশ্রয়স্থলকে, শেষ আশ্রয়স্থল বা ভরসাস্থলের উপরে আক্রমণ, সেটি নিয়ে নানাবিধ প্রশ্ন থাকবার পরেও মানুষের এখন পর্যন্ত আস্থাটা ওই জায়গায় আছে। এরকম একটি বিল আনবার পরে আপনার দলের এই বিষয়ে প্রতিবাদটা, আপনারা বলছেন বক্তৃতায় বিক্ষোভ সমাবেশ, কিন্তু সেটি কি যথেষ্ট বলে মনে করেন? মানে প্রতিবাদ যেটি বলছেন যে উনি বলছেন যে উনি সিভিল সোসাইটিকে, গণমাধ্যমকে দেখছেন না, সেই অর্থে জোরালো একটা প্রতিবাদ জানাতে, যাদের আসলে ওই রকম প্রতিবাদ জানার কতটা সুযোগ আছে আমার জানা নেই, কিন্তু একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপির তো সেই সুযোগটা অনেক বেশি। এমন তো হতে পারে, এটাই হলো আসলে জনগণের মন এত বিধ্বস্ত হয়ে আছে, দলের নেতাকর্মীদের প্রত্যেকটা মানুষ একটা কোনো কারণ খুঁজছে। হতে পারে যে অনেক বড় কারণ হাত ফসকে চলে যাচ্ছে, কিন্তু একটা নর্মাল কারণেও কিন্তু বারুদ জ্বলে উঠতে পারে। এমনও তো হতে পারে এটাই বারুদ জ্বলার একটা কারণ হতে পারে। আমি আগামীকাল কি হবে, যেমন দিনক্ষণ ঠিক করে, যেমন জলিল সাহেব পারে নাই আন্দোলন ঘোষণা দিতে, আমরাও অনেকটা দিনক্ষণ ঠিক করে ব্যর্থ হই নাই, আমরা আসলে ওইভাবে করছি না, একাধিকবার ব্যর্থ হয়েছেন, আমরা দিনক্ষণগুলো স্মরণ করিয়ে দিতে চাই না।
সেই হিসাবে আমি বলতে চাচ্ছি যে এই বিলটা সরকার করলে সরকার তার নিজের পায়ে কুড়াল মারবে, কারণ একবার সরকার 21 বছর পরে ক্ষমতার মুখ দেখেছিলেন। আমরা চাই না, আমরা চাই আওয়ামী লীগ। এবার আপনারা 21 বছর রেস্টে থাকুন। হতে পারে, আমি জানি না আগামীকাল কি হবে, তবে আমি আশাবাদী যে আর্লিয়াস পসিবল আমরা, আপনার ওই কথাই ঠিক যে সম্ভাবনা আছে, আমরা ওইটাকে অ্যাকসেপ্ট করে নেব। বেশ, স্বামী আপনি সম্প্রচার নীতিমালা নিয়ে না, সম্প্রচার নীতিমালা না, ওই যেটা বলছিলাম যে আসলে বাংলাদেশের জনগণের মধ্যে একটি জিনিস দেখা যাচ্ছে যেটি হচ্ছে ডিসএনগেজ টলারেন্স। আমি অংশগ্রহণ করব না, কারণ হচ্ছে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করব, কার জন্য? বিএনপির পক্ষে? নো, দে আর নট মাই গুড অপশন। আমরা ওদেরকেও দেখেছি। এই জিনিসটি কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছে। এটি একটি কারণ, আরেকটি কারণ বোধ হয়েছে আমরা পুরো সোসাইটিটাকে আসলে একটা ভোগবাদী সোসাইটি হয়ে গেছে। এক্স্যাক্টলি তাই। আমরা ব্যবসা করতে যাচ্ছি, আমরা দোকান খোলা রাখতে যাচ্ছি, আমরা আমাদের কোনো কিছু রিস্ক করতে চাচ্ছি না। আর তোষামোদের একটা কালচার তো দেশে সবসময় আছে। বঙ্গবন্ধু যখন 4th অ্যামেন্ডমেন্ট করলেন, সে তার পরের দিনই 500 কতজন সাংবাদিক যেন তার সাথে দেখা করে তার বাকশালে যোগদান করেছেন। তো অথচ তারা বঙ্গবন্ধুর মৃত্যুর পরে এরা কেউ কিন্তু প্রতিবাদ জানায়নি। তো এই যে ভোগবাদী সমাজ এবং তোষামোদকারীর একটা ক্ষুদ্র অংশ সবসময় বাংলাদেশে ইনস্ট্রুমেন্টাল ছিল, এবং এরাই কিন্তু সরকারকে ডিসগাইড করে দেয়, মিসগাইড করে দেয়। এবং আমরা দেখেছি যে সরকার যদি কোনো খারাপ কাজ করে, যদি যথাযথ প্রতিবাদ সব মহল থেকে না আসে, তাহলে স্বাভাবিকভাবেই সরকার ভাববে আমি যেটা করছি এটা ঠিক। আর সরকার সেটাই করছে যেটা তার করার ক্ষমতা আছে। আরেকটি ব্যাপার হচ্ছে যেটি আপা বললেন যে বিএনপি কিন্তু তার অবস্থানটা স্পষ্ট করছে না এই অ্যামেন্ডমেন্ট নিয়ে। তারা কিন্তু একবারও বলছে না যদি আমরা, আপনি যেটা বললেন, ঘটনাচক্রে অথবা দুর্ঘটনাচক্রে ক্ষমতায় আসি আমরা এই জিনিসটি বাতিল করে দেব। বিক্ষোভ করেছে, কিন্তু সুস্পষ্টভাবে বলছে না তারা এই আইনটি বাতিল করবে। আমার যুক্তিসঙ্গত। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে যদি বিএনপি ক্ষমতায় আসে কখনো, এই আইনটি রাখবে এবং এটি আওয়ামী লীগের বিরুদ্ধেই বুমেরাং হিসেবে ইউজ করার চেষ্টা করবে। এবং তারাই আমি কিন্তু এটা বলি নাই, তা কিন্তু বলেছি যে সরকারি আসুক প্রথমে আগে রাখতে চায় সেটা রেখে যেতে হয়েছে যে ওই তোমারে বধিবে যে গুগলে বাড়িছে সে তার দিয়েই তার এই ধ্বংসটা তারাই। এক্স্যাক্টলি, আমি আপনার সাথে একমত। এবং এই ক্ষেত্রে অবশ্যই দূরদর্শিতার পরিচয় আওয়ামী লীগ দিচ্ছে না। আপনি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করেন, সুপ্রিম কোর্টের 60 বছরের রোল, এটি কিন্তু কখনো অ্যান্টি আওয়ামী রোল প্লে করেনি। সবসময় পাকিস্তান পিরিয়ডে কিন্তু মুজিবকে অসংখ্যবার বেইল দিয়েছে এই হাইকোর্টই। এই হাইকোর্টের বারান্দায় পাকিস্তানের কোনো লয়ার নেতা এসে কখনো দাঁড়াতে পারতো না, পাকিস্তানি তাদের তো প্রশ্নই আসে না। এবং এরপরেও কিন্তু দীর্ঘদিন কিন্তু আইনজীবীদের মধ্যে সুপ্রিম কোর্ট বারে কিন্তু একচ্ছত্র আধিপত্য ছিল আওয়ামী লীগের। ঠিক এই জায়গাটায় নিয়ন্ত্রণে আনার প্রয়োজন আওয়ামী লীগের পলিটিক্যালি আদৌ আছে বলে আমি মনে করি। আমি একটু যোগ দিই, 2বার বিএনপি পাশ করেছে ওখানে, বিএনপি আওয়ামী লীগ মনে করেছে আরে এই তো চলে যাচ্ছে, এইটাকে এখন যে দুইবার কেন বলছেন আপনি? দুবার না, আগেও করেছে, 97 কিন্তু এই যে তাদের ক্ষমতার সময় যে দুবার করেছে, রিসেন্ট যে দুবার করেছে, আগেও করেছে। তো সেদিক থেকে আসলে আমি কখনো মনে করি না যে আইডিওলজিক্যালি এটাকে কন্ট্রোল করার প্রয়োজন আছে। মুক্ত চিন্তার লোকজন ওখানে অনেক আছে, প্রচুর আছে। তো সেদিক থেকে আসলে এটা কেন করছে, আমার কাছে এটা ব্রডার কনস্পিরেসির পার্ট মনে হচ্ছে। জুডিশিয়ারির সাথে সরকার একটা দ্বন্দ্ব ঘটিয়ে দেয়া, জুডিশিয়ারিকে সাবজুগেট করে দেয়া, এই কনস্পিরেসির ফাঁদে আওয়ামী লীগ কেন পা দিচ্ছে আমি এটা বুঝি না। ইভেন আওয়ামীপন্থী অনেক আইনজীবীও কিন্তু এটা সরাসরি বিরুদ্ধে অবস্থান নিয়েছে অনেকেই, যে না এটা করলে ঠিক হবে না। আর সবচেয়ে বড় যে প্রবলেমটি হচ্ছে, যেটা আমি বললাম, ডিসকাশন হয়নি এই বিষয়টা। অবশ্যই আমি একমত। ডিসকাশন তো এটাই প্রথম না। আপনি দেখেন যখন তত্ত্বাবধায়ক বিলটা তত্ত্বাবধায়ক ক্যান্সেল করলো তখনও কিন্তু ডিসকাশন করেনি ওইভাবে। সেম ঘটনাটা খায়রুজ্জামান সাহেব যা করেছেন, রকমের একটা আলোচনা অনেক দিন ধরে আলোচনা করেছে। ওইটা একটা আইওয়াস বলতে পারেন, বিএনপি কাউকেই ডাকেনি। তখন একটা রায় ছিল, যারা যে নামগুলো দিয়েছে আপনি 12-14 জনের মধ্যে 2 জন বিএনপি দিয়েছে আর 12 জন তাদের। বিএনপি কিভাবে ওখানে যাবে? ওখানে তো একটা বিল, ওখানে তো একটা বড় পলিটিক্যাল ভুল হচ্ছে যখন মাননীয় প্রধানমন্ত্রী ফোন দিলেন এই ফোনটায় সাড়া না দেয়া। যখন সাড়া দেওয়ার প্রয়োজন, যখন সাড়া না দিয়ে এখন আলোচনার কথা বলছি, ওই আলোচনায় আমরা অনেকবার গিয়েছি। যেটি সম্প্রচার নীতিমালার কথা আপনি আলোচনা করছেন, এর সঙ্গে এই ষোড়শ সংশোধনীর কোনো যোগসূত্র আছে কিনা? যেটি পাচ্ছি সেটি হচ্ছে, আমি নিজেই একবার প্রথম এখানে বলেছিলাম, যদি সরকার দীর্ঘদিন থাকে তাহলে 5টি কনসিকুয়েন্স হবে। তার মধ্যে শেষের 2টো কনসিকুয়েন্স ছিল তখনও, যে এক জুডিশিয়ারিকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে, আর হচ্ছে প্রচার মাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হবে। প্রচার মাধ্যমকে কেন নিয়ন্ত্রণ করা হবে? কারণ এখন কিন্তু বলা হয় গভর্নমেন্টের 4টা পিলার, এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি এবং 4th হচ্ছে প্রচার মাধ্যম বা মিডিয়া, রাষ্ট্রের 4টি অর্গান। তো 3টি অর্গান তো আমি বললাম কিভাবে প্রধানমন্ত্রীর হাতেই চলে আসছে। 4র্থটি না আসলে এটাও প্রায় 12 আনা তার হাতে, তাহলে মানে তার পুরোপুরি ক্ষমতাটা আসলে সরকার ফিল করবে না যে আমি সেফ। কিন্তু আসলে ক্ষমতা কুক্ষিগত করলে যে কেউ বাংলাদেশে সেফ হয়নি, এটাও ওনারা কেউ বুঝতে চাচ্ছেন না। গণতন্ত্র না থাকলে 16 কোটির মানুষের মধ্যে যদি একটা ফ্রাস্ট্রেশন থাকে যে আমি পার্টিসিপেটরি গভর্নমেন্টের পার্ট না,
আমার যারা সরকার চাচ্ছে তারা আমার ট্রু রিপ্রেজেন্টেটিভ না। এই 16 কোটি লোকের হতাশাতে কোনোভাবে আপনি মিট আপ করতে পারবেন না। আপনি খাদ্য মূল্য কমাতে পারেন জোর করে, ফ্লাইওভার করতে পারেন, বড় বড় ব্রিজ করতে পারেন, অনেক বিদেশি রাষ্ট্র এনে অ্যাপারেন্টলি দেখাতে পারেন যে আমাদের সাথে অনেক সুসম্পর্ক আছে, কিন্তু এগুলো কোনোটাই কিন্তু জনগণের ভোট না দেওয়ার বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ না করার যে ক্ষোভ, সেটাকে কোনো অবস্থাতে রিমুভ করবে না। এই ফান্ডামেন্টাল জায়গা থেকে যদি আমরা সরে আসি তাহলে কিন্তু বাংলাদেশের অবশ্যই বাংলাদেশ শব্দটাই ডিফিকাল্ট পড়ে যাবে। আরেকটি প্রবলেম হবে যে এই ধরনের ঘটনা থেকে একটা পর্যায়ে কিন্তু রাজনৈতিক দলগুলো কিছুটা জঙ্গিবাদে চলে যাবে, যে দেশে আর ভোট হচ্ছে না, আমি ভোট দিতে পারছি না, আমি গণতান্ত্রিক উপায়ে আমার আদর্শকে প্রতিষ্ঠিত করতে পারছি না। তখন অটোমেটিক তার হাতে কিন্তু অস্ত্র নেওয়া ছাড়া আর কোনো বিকল্প ধারা আমরা রাখছি না। তো এখন এই মুহূর্তে প্র্যাকটিক্যালি চিন্তা করলে সবকিছু আওয়ামী লীগের কিছুটা কন্ট্রোলেই আছে ডেফিনেটলি সবকিছু, কিন্তু এটা কিন্তু কন্ট্রোল থেকে ছুটে যেতে কোনো সময় লাগবে না। দেশের স্বার্থ চিন্তা করলে অবিলম্বে সংলাপে বসা উচিত, অবিলম্বে দেশে একটি মধ্যবর্তী ইলেকশনের চিন্তা ভাবনা করা উচিত। আমি এই মুহূর্তে আমার পুলিশ আমার হাতে, প্রশাসন আমার হাতে, আমার শক্ত কর্মী বাহিনী আছে, তার মানে এই না যে আমি দেশটাকে চালানোর জন্য কমপ্লিটলি একটা মানে বৈধ, তো আইনগতভাবে হয়তো বৈধ হতে পারে, নৈতিকভাবে আমার অধিকার আছে। দেশের জনগণ যদি না চায় তাহলে আমাকে দেশের জনগণ যেটি চাচ্ছে সেটাই করতে হবে, এটাই গণতন্ত্র। নীলোফার চৌধুরী মনি। জি, আমি ওনার সাথে কিছুটা একমত, কিছুটা পুরোটাই একমত হওয়া উচিত এই বিষয়ে। এই বিষয়গুলোতে অবশ্যই একমত অনেকটাই। সেখানে যে উনি বললেন যে জঙ্গিবাদে চলে যাবে, জঙ্গিবাদ এখন যেটা উনি বলেছেন, জঙ্গিবাদ তো শুধু ওই নেগেটিভ। গত পরশুদিন আমরা দেখেছি যে গত 3-4 দিন আগে যে চিটাগং ইউনিভার্সিটির 2টা আপনার বাসে টিচারদের বাসে ককটেল মারা হয়েছে। সেইখানে কি করলো, ধরা হলো শিবিরদের, যখনই যেটা করছে শিবিরদের। তার কিছুদিন আগে আমরা দেখেছি ট্রেন থেকে সিটে বসাবসি নিয়ে ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে, 4 জনকে ফেলে দিয়ে মেরে ফেলেছে। এবং প্রতিদিন যে জঙ্গিবাদটা যদি রাস্তায় না জানা একটা লোক যদি ধাক্কা দেয়, ককটেল মারে, সেটা যদি জঙ্গিবাদ হয়, এখন যা হচ্ছে আওয়ামী লীগের যেমন ছাত্রলীগ যা করছে, প্রতিদিন একটা না একটা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে, প্রতিদিন নিজেরা তিতুমির কলেজে আদৌ কমিটি হয় না, সেটার জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তা ভাঙচুর, রাস্তা বন্ধ করে রাখা হচ্ছে। এই যে এই বেশি, আমি মনে করি যে জঙ্গিবাদ শুধু আসবে না, একটা সরকার যখন অবৈধভাবে একছত্র ক্ষমতার অধিকারী হয় তখন নিজেরাই নিজেদের দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। আজকে কি দেখা গিয়েছে, আজকে যেটা হট এই বাজারে, একে খন্দকার উনি যে বইটা বের করেছেন, উনার ওই বইটা 2 দিন আগে এই একে খন্দকার কি ছিলেন, কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়ে একে খন্দকার 2 দিন আগেই উনাদের পরিকল্পনা মন্ত্রী ছিলেন। এখন সেই একে খন্দকার যখন তার একটা জীবনী বই লিখেছে, তখন সমস্ত আলাদা মানে হয়ে গিয়েছে, সমস্ত মন্ত্রী এমপিরা তাকে গালি দিচ্ছে, বইটাকে বাজার থেকে উঠে ফেলার চেষ্টা করছে, বইটা ব্যান্ড করে দেওয়ার চেষ্টা করছে, এবং যার পণ্যে কিছু বলছে। এটা কি হচ্ছে, একজন একে খন্দকার আওয়ামী লীগ এবং বাকি বর্তমান মন্ত্রী এমপিরা তারাও আওয়ামী লীগ, তারা 2 দিন আগে পরে একসাথে ছিল, পরে এখন গিয়ে ডিভাইডেড হয়েছে। তো সেই জায়গায় যে সত্য কথা বলার, এখানে যেই হোক না কেন তার টুটি চেপে ধরা হচ্ছে, ধরতে ধরতে এমন অবস্থায় যে অন্যায়কে প্রতিদিন বলতে বলতে তারা যেটা ন্যায়ে পরিণত করছে, আসলে তো সেটা ন্যায় হচ্ছে না। তাতে কি দেখা যাচ্ছে, ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। এবং সেই ইতিহাস নিয়ে আজকে যখন একে খন্দকার বলেছে জয় পাকিস্তান, এই কথাটা কিন্তু আমরাও একটা সময় বলেছি, হাবিবুর রহমান সাহেব বলেছেন, তখন হাবিবুর রহমান সাহেবকে গালি শুনতে হয়েছে, এবং কবি থেকে শুরু করে কবি লেখক অনেকেই বলে গিয়েছেন, কিন্তু আমরা বলার পরেও সেটা কাজে দেয় নাই। যখন একে খন্দকার বলেছেন, উনিও এখন রাজাকার হয়ে গিয়েছেন। একজন স্বাধীনতার যারা শক্তি, স্বাধীনতার সপক্ষে কাজ করেছেন, এই দেশের জন্য স্বাধীনভাবে যুদ্ধ করেছেন, স্বাধীনতা এনেছেন ছিনিয়ে, সেই তাদেরকে আজকে ইতিহাসের কাজ করায় বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। তা আমরা মনে করি যে যদি এই সরকার এই 2টো আইন পাশ করে এইবার, তাহলে তো আমার মনে হয় যে কেউ ঘর থেকেই বের হতে পারবে না। সে হোক পলিটিশিয়ান, হোক সাংবাদিক, তার মতের বিরুদ্ধে গেলেই তাকে ঘর থেকে ধরে এনে মারবে। এবং এই যে আমরা যারা টকশো করছি, তারাও হয়তো আগামীতে কয়দিন পারবো কিনা, কি পারবো, একটা নীতির মধ্যেই আমাদের বলতে হবে যে ওই হীরক রাজার দেশের মতো রাজার শুভ হোক, রাজা ভালো হোক, রাজা যা বলে সেটাই সত্য হোক, এইভাবে তো একটা দেশ চলতে পারে না। সেইখানে আমরা মনে করি যে যতটা সম্ভব এই সরকারের সেই বুদ্ধিদয় হবে, অন্তত আর যাই হোক সরকার গণতন্ত্র যতটুকু হরণ করেছে, গণতন্ত্রের কফিনে শেষ প্যারেকটা যেন সরকার না করে। এবং এটা করতে গিয়ে 1975 সালে আজকে আমরা দেখেছি তৎকালীন সরকার প্রধানের যে অবস্থাটা হয়েছে, আমরা চাই না আমাদের দেশে আর এরকম
এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি হোক কখনো না কখনো। হয়তো বা আপনার কথা মতো বিএনপি পারলো না বা জাতীয় পার্টি পারলো না, কেউ না কেউ এই কাজটা করবে, সেটা হয়তো বা দূরের কেউ না, তাদেরই কাছের কেউ করবে হয়তো বা, সেটা আমাদের দেখতে হবে। আমরা এই জিনিসগুলো দেখতে চাই না, এই জিনিসগুলো থেকে আমরা সরে আসতে চাই। সেই জন্য আমরা এই সরকারকে এখনো বলছি যে দুহাই আপনার এই বিলটা অন্তত পাশ করার আগে বুদ্ধিজীবীদের নিয়ে বসুন, উকিলদের আইনজীবীদের নিয়ে বসুন, যাদেরকে গলা কাটবেন তাদেরকে নিয়েও বসুন, যে গলাটা কাটলেও যেন সুন্দরভাবে কাটা যায়, যে লোক মারা গেল সে যেন না বুঝে যে সে খুব কষ্টে মারা গেল। তো এইটা আমার মনে হয় সরকারের বোধোদয় হবে, সরকার এই কাজ ওইভাবে করবে না। ওই একে খন্দকারের বইটা নিয়ে আমি এটা পড়ছিলাম। বইটা আসলে দুটি মন্তব্য আমার। একটি হচ্ছে আওয়ামী লীগ থেকে কেউ কেউ বলছে বইটি ওনার লেখা না, অন্য কেউ লিখে দিয়েছে বা লিখিয়েছে। তো সেটি আমার কাছে কখনোই গ্রহণযোগ্য মনে হয়নি, কারণ বইটির ইতিমধ্যে দ্বিতীয় সংস্করণ বেরিয়েছে এবং দ্বিতীয় সংস্করণের ভূমিকাও উনি লিখেছেন 5 সেপ্টেম্বরে, যে বইয়ের 32 পৃষ্ঠার দ্বিতীয় স্তবকে আমি লিখেছিলাম এই ভাষণের শেষ শব্দ ছিল জয় পাকিস্তান। আসলে তা হবে এই ভাষণের শেষ শব্দগুলো ছিল জয় বাংলা জয় পাকিস্তান। তো এটিতে তার পূর্ণ কন্ট্রোলেই রাখা হয়েছে, সেটি নিয়ে মনে খুব একটা দ্বন্দ্ব নেই। তবে জয় পাকিস্তান শব্দটা কিন্তু আমি আমার জীবনে বঙ্গবন্ধুর কোনো ভাষণে কিন্তু শুনতে পাইনি বা রেকর্ডে কোথাও আমি দেখতে পাইনি। নির্মল সেনের একটি বই আছে অনেকে বলেন, বাট প্র্যাকটিক্যালি বাংলাদেশের মানুষের পাবলিক পারসেপশন যারা ওখানে ছিল তারা বেশিরভাগই কিন্তু ফিল করে যে ওখানে আসলে জয় পাকিস্তান শব্দটি বঙ্গবন্ধু বলেনি। তো এটিকে আওয়ামী লীগ ওভার এমফাসাইজ করছে। তারা একটা বিপদে পড়ে গেছে। একজন সেক্টর কমান্ডার বইটা লিখেছে, যে কারণে তাকে সরাসরি রাজাকার বলতে পারছে না। তো এখানে বইটার ভিতরে অনেকগুলো কন্ট্রাডিকশন আছে। হ্যাঁ, তিনি প্রধানও ছিলেন এবং মন্ত্রীও তো ছিলেন। তো এখানে আসলে ওনার বইয়ের আরেকটি অ্যাঙ্গেল আছে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। তো উনি যদি বলতে পারতো যে আওয়ামী লীগ পুরোপুরি প্রস্তুত ছিল না, সেটি কিছুটা গ্রহণযোগ্য হতো। কারণ ওনার বইয়ের প্রথমেই উনি একটা জিনিস লিখেছেন ভূমিকাতে, সেটি হচ্ছে 1971 সালের মার্চ মাস থেকে স্পষ্ট হতে থাকে যে আমরা স্বাধীন হতে যাচ্ছি। তাহলে মার্চের 1 তারিখ থেকেই উনি স্পষ্ট হচ্ছেন, সবাই স্পষ্ট হচ্ছেন যে স্বাধীন হতে যাচ্ছেন। কিন্তু ওনার বইতে পরে আবার উনি বলছেন যে আওয়ামী লীগ প্রস্তুত ছিল না বা আওয়ামী লীগ অ্যান্টিসিপেট করতে পারেনি। এখানে আমি একটু বলতে চাই, উনি কিন্তু তখন আওয়ামী লীগের ছিলেন না, উনি একজন সেনা কর্মকর্তা ছিলেন। একজন সেনা কর্মকর্তা। আমি বইয়ের কিছু অংশ আমার কাছে আছে, যে রাজনৈতিক নেতৃত্বের যুদ্ধে যে প্রস্তুতি ছিল না তার প্রমাণ স্বাধীনতার ঘোষণা। উনি কিন্তু বলেছেন স্বাধীনতার ঘোষণা কিন্তু কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে আসে নাই, এবং বর্তমান মানে রাজনৈতিক নেতারা যা করতে পারেনি সেটা কিন্তু কারো কাছ থেকেই আসে না। হ্যাঁ, কারো কাছ থেকে না। উনি এবার এটা বলেছেন, উনি কিন্তু স্বাধীনতার ঘোষক হিসেবে কাউকে না বঙ্গবন্ধুকে না জিয়াউর রহমানকে না, ওইখানে কিন্তু আবার জিয়াউর রহমানকে বলেছেন যে সেনা প্রধান ঘোষণা দিয়েছেন এবং সেনা সদস্য এবং সেনা কর্মকর্তার কাছেই আত্মসমর্পণ হয়েছে। এবং আত্মসমর্পণে কিন্তু কোনো রাজনৈতিক, বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ সেদিন ছিল না। 2টা চেয়ার ছিল, মাঝখানে একটা টেবিল ছিল, 2টা চেয়ারের মধ্যে একটা পাকিস্তানের ইন্ডিয়ার আত্মসমর্পণ। এবং সেইখানে আরেকটা কথা উনি বলেছেন যে সেপ্টেম্বরের 71 রাশিয়া ভারত মৈত্রী চুক্তির পর ইন্দিরা গান্ধী মুক্তিযুদ্ধে পূর্ণ সহযোগিতা দেবার পর থেকে পরিস্থিতি পাল্টে যায়। সেপ্টেম্বর থেকে পরিস্থিতি পাল্টে যায়। এর আগে বাংলার আমাদের দামাল ছেলেরা হাট ছিলই বেশি, এবং 3রা ডিসেম্বর 71-এ মুক্তি বাহিনী ও মৈত্রী বাহিনী একত্রে যুদ্ধ করলে। এখানে কিন্তু উনি মুক্তি বাহিনী বলতে মুজিব বাহিনীকে বুঝান নাই। মুজিব বাহিনী একটা, মুক্তি বাহিনী একটা, কঠোর সমালোচনা করেছেন। এবং মৈত্রী বাহিনী বলতে রাশিয়া এবং ইন্ডিয়ার যে উপদেশ এবং একসাথে মিলে করলে পাকিস্তানি বাহিনী দুর্বল হয়ে পড়ে। 6 ডিসেম্বর যশোর ক্যান্টনমেন্ট মিত্র বাহিনী আক্রমণ করলে পাকড়া খাবার ফেলে পালিয়ে যায়। 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়। এই যে উনি এই কথাগুলো বলেছেন, আমার কাছে কিন্তু কথাগুলো এই কথাগুলো তো কোনো দ্বন্দ্বের কিছু নেই। তো আওয়ামী লীগ তো এইখানে কিন্তু আওয়ামী লীগকে ওই জয় বাংলা জয় পাকিস্তান কিন্তু কোনো ব্যাপার না। এই কারণে আমি বলি সেই দিন দেশটা কিন্তু পাকিস্তান ছিল। জয় বাংলা বললে আমরা কি বলি, বিএনপির মিটিং করে কি বলি, বাংলাদেশ জিন্দাবাদ। এটা বাংলাদেশ আছে বলে আমি বাংলাদেশে আছি, বাংলাদেশের নাগরিক, আমি গর্ববোধ করে বলি। সেই দিন তো ওই 7ই মার্চের ঘোষণার মধ্যে কিন্তু কোনো ছিল না যে মানে এটা স্বাধীনতার, এটা মুক্তিযুদ্ধের যে কোনো ঘোষণা তা কিন্তু না। যদি আমাকে এই না করা হয়, সেই দিন কিন্তু উনি অবিভক্ত পাকিস্তানের রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য কিন্তু আন্দোলনটা চলছিল, যেহেতু উনাদের দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন। কিন্তু সেইখানে স্বাধীনতা যুদ্ধের লেশও ছিল না। যদি এই না হয়, তাহলে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম মানে মুক্তিযুদ্ধের সংগ্রাম, তাদের সাথে থেকে স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম বলেছে। যদি এই প্রবলেমগুলো সলভ না হয়, তো তখনও তো একটা দেশের আন্ডারে ছিল। দেশের আন্ডারে থাকলে কি হয়, জয় বাংলা পূর্ব বাংলা যেহেতু, আর পাকিস্তান অল ওভার মিলে পাকিস্তান।
জয় পাকিস্তান এটা বলতেই পারে। এটা বলার জন্য আমি কিন্তু ওনাকে ছোট করছি না, যারা চলে গেছে তাদের প্রতি আমাদের সশস্ত্র এটা কিন্তু তাকে বলতেই হতো। সে সময় যারা উপস্থিত ছিলেন 7ই মার্চের ভাষণে যারা উপস্থিত ছিলেন তাদের দুই একজনের সাথে আমি কথা বলেছি, যারা অনেকেই আওয়ামী লীগ করে না, তারাও কিন্তু বলেছেন না আমরা জয় পাকিস্তান শব্দটি শুনিনি। এটা অনেক সময় কি হয় জানেন, আমরা যখন মঞ্চে থাকি আপনিও দেখবেন এত হুল্লোড়ের মধ্যে অনেকে বক্তব্যটা শুনে রেকর্ডেড জিনিসটাই তো নাই। দেখবেন আওয়ামী লীগ কিন্তু ভাঙা ভাঙা জায়গা থেকে যেটুকু তাদের প্রয়োজন ওইটুকুই শোনায়। সেই পুরা কিন্তু 7ই মার্চের বক্তব্যটা ক্ষমতায় ছিল, জিয়াউর রহমান ছিলেন, তারা কেউ কখনো বঙ্গবন্ধু ওই ভাষণটা দেয়নি। হয়ে গিয়েছে ওই জায়গাটুকু যেখানে যেখানে দরকার সেই জায়গাটুকুই। এত বড় একটা পাবলিক ডকুমেন্ট পুরোপুরি উধাও হয়ে যাবে এটা মনে হয় ঠিক না। আরেকটা জিনিস আপনি যেটা বললেন, হ্যাঁ ওই যে মিত্রবাহিনী রাশিয়া অ্যাসুরেন্স দেওয়ার পরেই ভারত বেগবান করে, এটার পিছনে একটি কারণ ছিল। সেটি হচ্ছে ভারতের একটি ভয় ছিল যে বাংলাদেশকে ভারত যদি সহায়তা দেয় ওদিক থেকে চায়না তাদেরকে অ্যাটাক করতে পারে, যে কারণে তারা শীত পর্যন্ত ওয়েট করছিল যাতে চাইনিজ বর্ডার গুলো বরফ দিয়ে ঢেকে যায়। এটি তো ঐতিহাসিক সত্য। আমার একটা কথা, আজকে যে আপনি এত গলদগরণ করছেন, এত গরদ উদ্গীরণ করছেন, এই মুস্তাক আহমেদকে কিন্তু এই একে খন্দকার সমর্থন করেছিলেন। তারপর তাকে পরীক্ষা নিরীক্ষা ছাড়া গবেষণাগারে নেওয়া ছাড়া তাকে আপনি এমপি বানিয়ে দিলেন, মন্ত্রী বানিয়ে দিলেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। আবার 2 দিন পরে যখন উনি একটা সত্য উদ্ঘাটন করলেন, উনি মনে করেছেন আর কয়দিনই বাঁচবো। একটা প্রত্যেক মানুষেরই কিন্তু একটা বিবেক কাজ করে। উনি লিখলেন কোনো বইকে ব্যান্ড করে দেওয়ার নাম কিন্তু গণতন্ত্র না। দরকার পড়লে আমি বলি, কথাগুলো তো সংসদে উঠেছে এই বইকে নিষিদ্ধ করার জন্য। একাধিক এমপি যখন বলে আমরা কিন্তু এখনো মাননীয় সংসদ সদস্যদেরকে সম্মান করার চেষ্টা করি, সেইখানে একটা বইয়ের বিরুদ্ধে আরেকটা বই লেখেন। আমি যদি আজকে বলি, আজকের যিনি বাণিজ্য মন্ত্রী উনি কি কৃতিত্বের দাবিদার, উনি কি করেছিলেন সেই দিন, কোথায় ছিলেন? না মিত্র বাহিনী না মুজিব বাহিনীর উনি কি করেছিলেন, কোন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যুদ্ধের শুরুতে উনাদের অবদান কি ছিল, যুদ্ধের শেষেই উনাদের অবদান কি ছিল। আজকে যখন আমি দেখি ঘন্টার পর ঘন্টা বেশি হয়ে গেল না, পুরো আন্দোলনটা তৈরি করবার ক্ষেত্রে তাদের একটা ভূমিকা আছে। স্বীকার করি আন্দোলনে তো আওয়ামী লীগ মাঠে ছিলেন না, কিন্তু আওয়ামী লীগের শেখ মুজিবের নামের উপর দিয়ে কিন্তু আন্দোলন হয়েছে। আন্দোলনে আওয়ামী লীগ মাঠে ছিল না, এই কথাটা তো সত্যের অপলাপ হবে। ও পারে সবাই, ও পারে 1 কোটি লোক, ও পারে শরণার্থী ছিলেন 1 কোটি, তারা কিন্তু সব আন্দোলন করেছে সাধারণ পিপল। বিএনপিও করে না, তখন তো বিএনপি কেউ ছিলই না, জাতীয় পার্টি ছিল না, সাধারণ জনগণ করেছে, ইন্ডিয়া করে দিয়েছে। আর 1 কোটি শরণার্থী বাদ দেন 7 কোটি মানুষের মধ্যে 1 কোটি শরণার্থী বাদ দিলে 6 কোটি লোক সাধারণ মানুষ থাকে। এটা একবার আপনার এখানে বলছিলাম, অনেক গালাগালি আমি শুনছি, কিন্তু এটা আমরা কিন্তু বইটই পড়েই বলি। একটা জিনিস আমি কেন কৃতিত্বটা নিতে যাব, আমি যেটার মধ্যে ছিলাম না, আমি কেন নিতে যাব? যে হ্যাঁ কৃতিত্ব এই দেশের সবার, এবং তারা তো অবশ্যই আন্দোলনের একটা ক্রনোলজিক্যালি অবস্থান থাকে। ক্রনোলজিক্যালি সেই দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো তার নাম দিয়ে প্রথমে ঘোষণা করেছিলেন 26শে মার্চ। তখন যখন বুঝলেন যে এটা আর্মিতে হলে মনে করবে যে এটা আবার সামরিক বাহিনী, 26শে মার্চ রাতে একবার করেছে কলুরঘাট বেতারগঞ্জ থেকে, পরের দিন আবার মডিফাই করে অন বিহাফ অফ দিয়ে 27শে মার্চ করেছে। তো 26শে মার্চ যখন করেছে উনি উনার মতো করে, কেউ রিস্ক নেয় না, উনি একজন সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে উনি উনার মতো রিস্ক নিয়েছিলেন। তারপর যখন দেখলেন যে না এইভাবে হবে না, ওই সেনাবাহিনীর সদস্যরাই ঠিক করলেন যে এইভাবে দিলে হয়তো বা পাকিস্তান এটাকে সামরিক বাহিনীর দিকে ধাবিত করে দিবে, যে দেশটা সামরিক বাহিনী দখল করে ফেলেছে। তখন একজন রাজনীতিবিদের নাম ছিল দরকার ছিল। তখন তারা জিয়াউর রহমান তো প্রেসিডেন্ট হওয়ার জন্য এটা করে নাই, সে একজন মানুষ, বাংলাদেশের একজন মানুষ হিসেবে বিবেক থেকে রিস্ক নিয়েছে। তো সেইখানে তখন শেখ মুজিবের নাম দিয়ে পরের দিন অন বিহাফ অফ দিয়ে আবার ভাষণ দিলেন, এবং সেই ভাষণটাই 3-4 দিন প্রচারিত হয়েছে, যেটা ইতিহাস বলে। যদি বলেন যে আপনি বয়স কত ছিল, তাহলে আমি কিছুই বলতে পারবো না, কিন্তু ইতিহাসের যে লেখাগুলো, আমরা তো ওই লেখাগুলো, আপনি তো আরো পরে আসছেন হয়তোবা, লেখাগুলো পড়েই তো আমরা এই পর্যন্ত বলছি। সেই হিসেবে আমি বলতে চাই যে এইখানে 2 নেতা 3 নেতা 4 নেতা যতটাই হোক, প্রত্যেকেরই কিছু না কিছু অবদান আছে। একজন ডাকসুর জিএ ছিলেন, ভিপি ছিলেন যারা, তারা তো অবশ্যই আন্দোলন করেছে। 52 হয়েছে, 69 হয়েছে, 66 হয়েছে, 6 দফা 11 দফা, এইসব দফা তো উনারাই উনাদের মাথা থেকে বের করেছেন। তো সেইখানে তাদের অবশ্যই অবদান আছে, কিন্তু সরাসরি অবদান নিয়ে আমার কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে। 1971 সাল পর্যন্ত বাংলাদেশ গঠনে বা স্বাধীন বাংলা গঠনে, 1971 সাল পর্যন্ত, আমার কথাটা খুব ভালো মতো বুঝবেন, 1971 সাল পর্যন্ত মুজিবের থেকে বেশি অবদান বা তার কাছাকাছি অবদান কি আর কেউ রেখেছে? আমি কিন্তু সেটা নিয়ে একবার কোনো সন্দেহ পোষণ নিয়ে কথা নাই। ওই ইস্যুতে কেন আমরা বারবার ব্যাক করি? আমার কথা হলো যে মুজিবের সমালোচনা হতে পারে আফটার 71। আমি শামীম সাহেব ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না।
আমরা তো কিছু বলি নাই, যাদের ঢোল তারাই বাজান, 42 বার জেলে তারাই গেছেন। বাজাচ্ছেন, এটা নিয়ে তো কোনো কথা হয় নাই। হতে পারে যে বাংলাদেশের মানুষের শহীদ ভোটের অধিকার প্রেসিডেন্ট জিয়াউর প্রতিষ্ঠার জন্য রহমান 42 বার পরবর্তীতে গিয়েছেন। শোনেন, পরবর্তীতে রাষ্ট্রপ্রধান হয়েছেন, উনিও সেই জন্য কখনো এত কোনো অসম্মান কথা। করেনি, হ্যাঁ। উনি অসম্মান কেন করবেন? যে মানুষটা আমাদের মাঝে নাই, তাকে তো অসম্মান করার কোনো কারণ নাই। তার যেটুকু ভালো আমি নিব, যেটুকু ভালো না সে তো মানুষ, সে তো ফেরেশতা না যে তার সবকিছুই ভালো হবে। তার যেটুকু ভালো হয় নাই, ভুল হয়েছে, সেটুকু আমি বাদ দিব, সেখান থেকে আমি শিক্ষা নিব। কিন্তু আমরা তো এখান থেকে অনেক দূরে চলে আসছি। আমরা নামকরণ করতে 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 এমন যে এখন বাথরুমের নাম, আমরা এখন রাস্তার নাম, আমরা সবকিছু আমি কিন্তু কোনো নাম মেনশন করে বলছি না, হতে পারে বিএনপি, হতে পারে আওয়ামী লীগ, হতে পারে জাতীয় পার্টি, বাট এটা কোনোটাই ভালো না। আমরা এই জায়গাটা থেকে বের হয়ে বঙ্গবন্ধুর আসতে চাই। বিষয়টা নিয়ে আওয়ামী লীগ বিএনপি সবাই মতকে পৌঁছা উচিত যে উনি একজন আদর্শিক ব্যক্তি এবং উনি বাংলাদেশকে স্বাধীন করার জন্য যে পরিমাণ ত্যাগ করেছেন, এই পরিমাণ ত্যাগ আগেও কোনো বাঙালি করতে পারেনি, পরেও কোনোদিন পারার কোনো সম্ভাবনা দেখি না। এই জায়গাটায় 42 বার উনি জেলে গেছেন, দীর্ঘদিন জেলে ছিলেন। 42 বার জেলে গেছেন বলেই উনাকে অবিসংবাদিত ভাবে সবাই মেনে নিয়েছেন, প্রায় 17 বছর, এবং 17 বছরের মতো। এবং আজকে কি সেই দলটা তার নিজের আদর্শ আছে? আজকে সেই দলটা আপনি মনে করেন যারা বলেছে তার চামড়া দিয়ে ডুগডুগি বাজাবে, তার উনারা ডান পাশে বসেন। যারা সেই দিন তার মৃত্যুর পরে ট্যাঙ্কারের উপরে উঠে নাচানাচি করেছেন, তারা আজকে তাদের সম্প্রচার নীতিকে কন্ট্রোল করেন। যারা সেদিন যার পণ্যায় পরের সরকারটাকে শপথ বাক্য পাঠ করেছেন, আজকে তারা তাদেরকে রাস্তা দেখিয়ে দেন, রাস্তার আলোকবর্তিকা হিসেবে কাজ করেন। আজকে যারা এই যে আজকে একে খন্দকারের নেগেটিভ পজিটিভ আমি সবই বলতে পারি একটা মানুষ হিসেবে। সেই জায়গায় উনি যখন ওই মুস্তাক মন্ত্রিসভায় উনি গেলেন, উনি যখন বেতার কেন্দ্রে গেলেন, সেই মানুষটাকে যখন আপনি, আমার বাবার যদি হত্যাকারী হয় আমি তো একবার চিন্তা করবো, আপনি ক্ষমতায় চেয়ারটায় বসে থাকার জন্য তখন কিন্তু নীতি সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিলেন। তাহলে এখন যদি আবার একটা কথা, আমাকে তো সহ্য করতেই হবে। আমি পেট ভরে খাওয়াইলে পিঠ ভরে কি 1 কিলো আমি সহ্য করতে পারবো না, এটা তো হয় না। এটা আমাকে মেনে নিয়েই কাজ করতে হবে। সেই জন্য বলছি যে যত এখনো আপনি মুজিবের অবদানটাকে স্বীকার করে নিচ্ছেন। এটা অস্বীকার করার তো কিছু নাই। আপনি এটা বলছেন কেন? তার মানে কি আপনি স্বীকার করেন না? আমি তো অবশ্যই স্বীকার করি। তাহলে এটা বেশি বলা। একজন আওয়ামী লীগের এক খুব সিনিয়র নেতার সাথে একদিন টক শোতে করছিলাম, তো উনি একটা কথা বলছিলেন যে এক মন্ত্রী 3 বার 4 বার বললো জাতির জনক অমুক, বঙ্গবন্ধুর অমুক কন্যা, মানুষ কন্যা, 3 বার, একটা 5 মিনিটের মধ্যে 3 বার বললো। বলে আপনার কি কোনো সন্দেহ আছে যে শেখ হাসিনা যে উনার কন্যা না? তো আপনার কে এটা বলছি যে এইখানে কে 71-এর আগে কি অবদান রাখছে? অবদান না রাখলে দেশটা স্বাধীন হতো না। একার জন্য একা যুদ্ধ করে কেউ দেশটা স্বাধীন করতে পারে না। বর্তমানে যে সরকারটা আছে, আমার প্রশ্নটা সেইখানে, 11টা সেক্টর ছিল, এই সেক্টর কমান্ডারদের অনেকের নামেই তারা কালিমা লেপন করেছেন। বঙ্গবীর একটা সময় তারাই বানিয়েছেন, বঙ্গবীর, উনাকে রাজাকার বানিয়েছেন। এরকম যতগুলো মুক্তিযোদ্ধা ছিল রাজাকার বলে মিছিল করেছে। আপনি তাহলে আমার মনে হয় গোপন করার চেষ্টা করছেন। প্রবলেমটা এই জায়গায়, আপনারা না বিরোধী দল না সরকারি দল। হ্যাঁ, রাজাকার বলেনি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, জিল্লুর ভাই জানে রাজাকার বলে মিছিল করেছে, থুথু মিছিল করেছে, জুতা মিছিল করেছে। কিন্তু এটা তো অস্বীকার করতে পারবেন না, রাজাকারদের মূল প্যাট্রনেজটা জিয়ার আমলেই হয়েছে এবং জিয়ার ক্যাবিনেটে চিহ্নিত রাজাকার ছিলেন এবং প্রধানমন্ত্রীও একজন চিহ্নিত রাজাকার। জিয়ার আমলে রাজাকারের প্যাট্রনাইজ হয় না। আপনি যদি একজনকে স্বীকৃতি দিয়ে যান, আপনি যখন গণক্ষমা ঘোষণা করবেন যে এই জিল্লুর ভাই যা করছে আমি কিছুই মনে রাখলাম না, পরবর্তীতে তাকে এস্টাবলিশ করা তো বাধার কোনো কথা না। আপনি তো বলেন না যে এটা করতে পারবে না, এটা করতে পারবে না। আপনি একটা কথা বলি আপনাকে, জামাত ইসলামী স্বাধীনতার পরে থেকে আপনি দেখেন তো সংসদে ছিল না কোনবার? এইবার তো ইলেকশনে যায় না, এটা বাদ দেন, সংসদে ছিল না কোনবার? তো কৃষ্ণ করলে লীলা খেলা, আপনি করলে দোষ, এটা তো হয় না, কোনবার ছিল না? তো যখন একজন জামাতে ইসলামীর নেতাকে যখন আমরা দেখি পাঁচ হয়ে সালাম করছেন কোন নেতা, তার মানে কি সেদিন সালামটা কি পীর হিসেবে করতে গিয়েছিলেন গোলাম আজমকে? নিশ্চয়ই না। তো ক্ষমতায় যাওয়ার জন্য আমি সালাম করছি, ক্ষমতায় যাওয়ার জন্য যদি এমন হয় যে আত্মীয়রাই দেখে, আত্মীয়রাই সব, কিসের রাজাকার রোজাকার? আমি ক্ষমতায় যাওয়ার জন্য এলাকায় আত্মীয়দের সঙ্গে আত্মীয়তা করলাম, রাজাকারদের সঙ্গে। আর যখন আমি তাহলে দুই দলের জন্য ক্ষমতাটা ইম্পর্টেন্ট না, দুই দল বলেন কেন? আপনার দলটা কোথায়? আপনার দল তো শ্রেষ্ঠ স্বৈরাচারের লেবাস নিয়ে আছে। 9 বছর টানা আপনার নেতা এখন পর্যন্ত এরশাদ বাংলাদেশে যত খারাপ কাজ করতেছে, 2 নেতার এখনো তার কাজ দিয়ে যেতে পারে। আপনি যদি স্বৈরাচারী কাজের লিস্ট করেন, দেখবেন সবার শেষে থাকবে এরশাদের কাজ। সকালে এক কথা বলে, যে বললেন না হৃদয়টা সফট, আপনি আরেকটা সত্য কথা বলছেন যে এগুলো বললে কিন্তু এরশাদকে আর ভবিষ্যতে পাবেন না কাছে। না না, এরশাদ কি বলেন, তার প্রয়োজনে সে আসবে। আরেকটা কথা বলছিলেন, তার প্রয়োজনে আসলে কাছে টেনে নেবেন আপনাদের নেই। আপনি নিজেও স্বীকার করেছেন, এটাই সত্যি কথা বলছেন। ইউনিভার্সাল ট্রুথ জাতীয় পার্টির জন্য
যে জাতীয় পার্টির কোনো স্বতন্ত্র অবকাঠামো নেই। দুই দল তো 5 বছর এখনো শেখ হাসিনা 5.5 বছর আছে। আপনাদের এরশাদ সাহেব একলাই 9 বছর খায় ফেলছে। বাংলাদেশের 43 বছর থেকে একাই 9 বছর খায় ফেলছে। সো দ্যাট এটা আর যার মুখে শোভা পাক আপনাদের মুখে শোভা পায়। এখন স্বৈরাচারের কাজের যদি লিস্ট করেন 2000 আমি একটু বলবো যে 2001 থেকে 2006 পর্যন্ত যে ঘটনাগুলো দেশে ঘটেছে, আসনাউল্লাহ মাস্টার মারা গেছে, কিবরিয়া মারা গেছে, শেখ হাসিনার উপর গ্রেনেড হত্যা হয়েছে, আর নির্যাতন সবই বাদ দিলাম, এই টোটাল 5 বছরের কাজের 5% এরশাদ স্যারের আমলে 9 বছরে হয়নি। এইটা আপনার হাসিনার সময় কিছুই হয় না। আপনি তো একবারও বললেন না 57 জন আর্মি অফিসার কে খুন করা হলো, তাহলে দেখা যাচ্ছে স্বৈরাচার অত্যাচার করা হলো। এই যে এতগুলা 300-400 জামাত, শিবির, বিএনপি, জাতীয় পার্টি আপনারা হন নাই, মানে জাতীয় পার্টি মানে খালি এরশাদ জাতীয় পার্টি না, আন্দালিব পার্থ জাতীয় পার্টি, মঞ্জুর জাতীয় পার্টি, এরকম জাতীয় পার্টি কয়েক গন্ডা আছে। সেই জাতীয় পার্টির নেতারাও অত্যাচারিত হয়েছে, মারা গিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, ইলিয়াস আলীর মতো লোক খুন হয়েছে। এবং একবারও তো এটা বলেন না যে আমাদের মহিলাদের কত রকম অত্যাচার করা হচ্ছে, কত রকম ভাবে মহিলাদের নির্যাতন করা হচ্ছে। আমাদের একটা মনি বেগম নাম আছে, জাতীয় পার্টির সময় মহিলাদের নির্যাতন হয়নি কখনো। কে বলছে আপনাকে? আমার চোখে পড়েনি। শুনেন, এগুলা বলেনি না, ট্রাক দিয়ে যারা ট্রাক দিয়ে মিছিলের উপর ওই একটা ট্রাকের ঘটনা 8 বছরে ঘটেছে, এরকম ঘটনা তো এখন প্রতিনিয়ত ঘটছে। মুখ দিয়ে কথা বলেন। 90 পরবর্তী সময়ে প্রতিটি সরকার স্বৈরাচারের আগের সমস্ত লিমিটকে ক্রস করে গেছে, যে আমরা এখন সর্বোচ্চ লেভেলে আছে। এটা ঠিক না। ধন্যবাদ আপনাদের। জাতীয় পার্টি এখনো জাতীয় পার্টি মানে এই সব ব্যাপারে একদম আনপ্যারালাল। এরশাদ যা করে গেছে, এরশাদ এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। শেষ প্রান্তে আমরা তৃতীয় মাত্রার সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেইলে, SMS এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যে পেজ রয়েছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন না প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। নীলুফার চৌধুরী মনি এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী, দুজন রাজনীতির কথা বলছিলেন, নানা তর্ক বিতর্ক করছিলেন, কিন্তু মোটামুটিভাবে এই জায়গায় তারা একমত যে ষোড়শ সংশোধনী বিল এবং সম্প্রচার নীতিমালা দুটো এক সূত্রেই গাঁথা, এবং এটি হচ্ছে শেষ অস্ত্র হিসেবে নিয়ন্ত্রণ করবার জন্য সরকার করছে ওনাদের ভাষায়, এবং এই নিয়ন্ত্রণ যে কোনো সময় অনিয়ন্ত্রণের দিকে চলে যেতে পারে। ব্যারিস্টার শামীম হায়দার মধ্যবর্তী নির্বাচনের কথা বলছেন, তীব্র গণ আন্দোলন করবার কথা বলছেন নীলুফার চৌধুরী মনি, কিন্তু মূল কথা হচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্রকে নিয়ে এক ধরনের খেলাধুলা সবাই করেছেন। গণতন্ত্রটা নামে রেখেছেন, কাজে গণতন্ত্রের প্র্যাকটিসটা কেউই করেনি, এবং সেটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তো নয়, নিজেদের দল পরিচালনা করবার ক্ষেত্রেও কোনো দলই কিন্তু করে না, এবং তা থেকেই তাদের মন মানসিকতা বোঝা যায়। এবং যেখানে গণতন্ত্র অনুপস্থিত থাকে সেখানে গণতান্ত্রিক শক্তির উত্থানের সম্ভাবনা থাকে, যেটি নিয়ে ভয়ের কারণ সেটি হচ্ছে যে জঙ্গিবাদ, মৌলবাদ, যেগুলো নিয়ে অনেক কথা হয়, এই শক্তির উত্থানের একটা সম্ভাবনা কিন্তু এই তথাকথিত গণতন্ত্রের মধ্য দিয়ে তৈরি হচ্ছে। কাজে এই জায়গার এই ব্যাপারে সতর্ক থাকা দরকার। সামগ্রিকভাবে আমাদের নাগরিকদের মধ্যে এক ধরনের ভোগবাদী তোষামোদের মানসিকতা তৈরি হয়েছে, মূল্যবোধের চরম অবক্ষয়। কাজেই দেশের প্রতিটি নাগরিকের এক ধরনের সচেতনতা, সক্রিয়তা উপলব্ধির দরকার আছে, যেমনটা দরকার আছে আমাদের রাজনৈতিক নেতৃত্বের। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।